আয়ান, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসবে না কখনো? আয়ান, আজকে আমার এই শহরের শেষ দিন। আয়ান প্লিজ, একবার আমাকে স্ত্রী হিসেবে মেনে নাও। আমি কথা দিচ্ছি সারা জীবন তোমার পাশে থাকবো, কখনোই তোমাকে ছেড়ে যাব না। দেখেন, এটা কখনোই সম্ভব না। আমি আপনার থেকে অনেক ছোট। আর তার থেকে বড় কথা, আমার বাবা মায়ের পরিচয় নাই। একজন এতিম ছেলেকে আপনার বাবা মা জামাই হিসেবে মানবে না। আর আমাদের হয়েছে জোরপূর্বক। এখানে এইটা দুর্ঘটনায় ভেবে ভুলে যাওয়া ভালো। আয়ান, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। তুমি আমার কথা বিশ্বাস করো। একবার শুধু তুমি আমার হয়ে যাও, আমি সত্যিই তোমার হাত কোনো দিন ছেড়ে দেব না। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। তোমাকে কে মেনে নিবে না নিবে ওইটা দেখার দরকার নেই। তুমি শুধু আমার পাশে থাকলেই চলবে। এইসব আপনার আবেগ। আমাকে কেউ সত্যি করে ভালোবাসতে পারে না। আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি না। নিজের বাবা মা আমাকে এতিমখানায় রেখে চলে গেছে। আর সেখানে তো অন্য কারো ভালোবাসা পাওয়ার তো বিলাসিতা। সময় হইলে আপনিও আমাকে ছেড়ে দিবেন। আর আপনি বড়লোক মানুষ, আমার সাথে আপনি থাকতে পারবেন না। ওকে, যা বোঝার বুঝেছি। ওকে, ভালো থেকো। তোমাকে বোঝাতে বোঝাতে আজ সত্যিই আমি ক্লান্ত। ভালো থেকো। আর কোনো দিন আমার মুখ দেখবে না। আমি চলে যাচ্ছি। নদী কান্না করতে করতে চলে গেল। হঠাৎ নদী ঘুম ভেঙে গিয়ে লাফ দিয়ে উঠে পড়ল। নদী চোখের কোণায় পানি দেখে মুছে নিল। নদী ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে গেল। নিচে হাঁটতে লাগলো। চশমা ঠিক করতে করতে হঠাৎ সিঁড়িতে পা ফসকে পড়ে যাবে। সাথে সাথে কেউ দৌড়ে এসে নদীকে ধরে ফেলল। সবাই নদী বলেই চিৎকার দিল। নদী ভয়ে চোখ বন্ধ করাতেই যখন দেখলো পড়ে যাওয়ার থেকে কেউ তাকে ধরে আছে, নদী চোখ খুলতেই চমকে গেল। নদী সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নদী কিছু বলার আগে ছেলেটা বলে উঠল, ম্যাম ঠিক আছেন? গুড জব আমার মেয়েকে বাঁচানোর জন্য, থ্যাংক ইউ। বস, এইটা আমার কর্তব্য। নদী চশমা পরে আয়নের দিকে তাকিয়ে বলল, আব্বু, এই ছেলেটা কে? আমি আপনাদের বাসায় নতুন বডিগার্ড। কি নতুন বডিগার্ড মানে? হ্যাঁ মা, আগের বডিগার্ডকে বাদ দিয়ে দিয়েছি। আজ থেকে তোমরা 3 বোন আয়ানকে নিয়ে যাবে। আমার বডিগার্ডের দরকার নাই। আমি আমার সাথে আর কাউকে নিয়ে ঘুরতে পারবো না। আমার ফ্রেন্ডরা সবাই এইটা নিয়ে মজা নেয়। আব্বু, তুমি আপুদের জন্য ওকে রেখে দাও। আর হ্যাঁ, আমার আশেপাশে যেন ওকে না দেখি। আরে এই ছেলেটাই তোকে কিভাবে বাঁচালো দেখলি না? গতকাল রাতে তুলিকে বাঁচিয়েছে। ওই যদি না বাঁচাতো আজকে কি হতো জানিস? দেখ মা, আমি বেশি রিস্ক নিতে চাই না। আমাকে অন্য বডিগার্ড দাও, বাট এটা না। ম্যাম, আমাকে তো আপনার জন্য চয়েস করা হয়েছে। আপনি আমাকে কেন পছন্দ করছেন না? আব্বু, পাল্টাতে বলো। নদী চুপ, অনেকক্ষণ ধরে তামাশা দেখছি, একদম চুপ করে থাকো। ওই ছেলেটাই তোমার বডিগার্ড হবে, এটাই ফাইনাল। নদী আর ফুপির কথা শুনে চমকে উঠল। নদী আর কিছু না বলে নিচু হয়ে চলে গেল। নদীর আব্বু ইশারা করলে আয়ান নদীর পেছন পিছন যেতে লাগলো। বাসা থেকে বের হলে আয়ানও পেছন পিছন যেতে লাগলো। পার্কের ভেতরে ঢুকে নদী জগিং করতে লাগলো। আয়ান নদীর পেছন পিছন যেতে লাগলো। নদী ইচ্ছে করে জঙ্গলের দিকে গেলে আয়ানও জঙ্গলের দিকে গেলে নদী রেগেই কলার ধরে বলল, এখানে কেন এসেছো? আয়ান নদীকে গাছের সাথে চেপে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী সরিয়ে দিতে গেলেই নদীর কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নিয়ে হাত দুইটা পেছন ধরে কিস করতে থাকলো। আয়ান 3 মিনিট পর ছেড়ে দিল। নদী আয়ানকে ধাক্কা দিয়ে বলে, তোমার সাহস কি করে হয় বডিগার্ড হয়ে মালকিনের ঠোঁটে কিস করার? আগে বউ, তারপর মালকিন। কিসের বউ? হ্যাঁ, আমি কারো বউ না। তুমি কারো বউ না, তুমি শুধু আয়ানের বউ। একদম চুপ। কিসের বউ? আমার কাছে যদি আর একবার আসো, আমি তোমাকে খুন করে ফেলবো। আমি আর তোমাকে ভালোবাসি না। নদী কথাগুলো বলেই চলে যেতে লাগলো। আয়ান নদীর পেছন পিছন যেতে লাগলো। আয়ান বেঞ্চিতে বসে থেকেই নদীর জগিং করা দেখতে লাগলো। আচার দিকেই নদী বাসার দিকে যেতে লাগলো। আয়ান নদীর পেছন পেছন যেতে লাগলো। আয়ান নদীর পাশে হাঁটতে হাঁটতে বলল, আইসক্রিম খাবে? আমি কারোর কোনো কিছু খাই না। আরে টাকা আমি দিব না তো তুমি দিবে? আমি জাস্ট নিয়ে এসে দিব। কি? এই কথা তুমি বলছো?
আমি কি অতীত ভুলে গেছি নাকি? বাহ, তাহলে মনে থাকলে এটাও মনে আছে তুমি আয়ানের বউ। আয়ানের কথা শুনে নদী কিছু না বলেই বাসার দিকে চলে গেল। আয়ান ভেতরে গেলেই নদীর বোন তুলি আয়ানকে বলল, আমি কলেজে যাব। ওকে চলেন। খাবার খেয়ে তো যাবি নাকি? নদীর ফুপির কথা শুনেই তুলি বলে ওঠে। বাড়ি থেকে খেয়ে দিব, আমি এখন আসছি। আয়ান তুলিকে নিয়ে যেতে লাগলো। তুলির কলেজ ছুটি হলেই আয়ান তুলির সাথে বাসায় আসে। এসে দেখে সবাই বসে গল্প করছে। নদী আয়ানকে দেখে বলল, এই ছেলে, সারাদিন কিছু খাইছো নাকি? ওইখানে দাঁড়িয়েছিলে। বনরুটি খাইছিলাম, পেট ভরা আছে। আয়ানের কথা শুনে নদীর বোন তুলি, উফ, আমার তো খেয়ালই ছিল না। এই নাও, এই টাকাটা নিয়ে বাড়ি থেকে খেয়ে আসো। লাগবে না ম্যাম, আমার কাছে আছে। ওই শোনো, বলেন। খাবার খেয়ে নাও, আমি বের হব। আচ্ছা, আমি বাহির থেকে খেয়ে আসছি। তুমি তোমার রুমে যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। বলার জন্য ধন্যবাদ ম্যাম, আমি বাহির থেকে খেয়ে আসছি। আয়ান কথাটা বলে বের হয়ে গেল। নদীর ফুপি রেগে বলে ওঠে, এত ওই ছেলেটাকে নিয়ে মাতামাতি করার কি আছে শুনি? আর যেন এত মাতামাতি করতে না দেখি। বডিগার্ডের মতোই থাকতে দাও। নদীর ফুপির কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আয়ান রুমে গিয়ে গোসল করে বাইরে গিয়ে কলা পাউরুটি খেয়ে নিল। আয়ানের ফোন বেজে উঠলেই আয়ান কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম ড্যাড। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ, তুমি কোথায়? আমি তো রাস্তায় ড্যাড। আয়ান, সত্যি করে বলো তুমি কোথায়? রাহেলা চৌধুরী বাসায়। হোয়াট, মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা ঠিক আছে। আমার অনেক প্রশ্ন আছে, আমাকে জানতে হবে, আর আমাকে নিয়ে চিন্তা করেন না। আয়ান, সব সময় ঝামেলা ভিতরে না গেলে তোমার হয় না? দেখো, আমি দেশের বাইরে, তোমার কিছু হইলে আমি কিভাবে থাকবো? কেন বুঝতে পারছো না? ওইসব ভয় আমি করি না, একদিন না একদিন মারা যেতে হবেই। ড্যাড, এত চিন্তা করেন না। আমি আজ দেশে আসবো। আমাকে নিয়ে এত চিন্তা কেন করছেন? দেখেন, এমন করলে আমি কিন্তু আমার মতো হারিয়ে যাব। আয়ান, এটা খুব বাড়াবাড়ি হচ্ছে। ড্যাড, আমার কিছু হবে না। আচ্ছা, রাখছি। আয়ান কল কেটে দিয়েই পকেটে ফোন রেখে বাসার ভেতরে ঢুকে পড়ল। আয়ান হেঁটে সোজা সদর দরজার সামনে গিয়ে কলিং বেল দিলে নদী খুলে দিল। আয়ানকে দেখে বলল, চলো। আয়ান নদীকে নিয়ে যেতে লাগলো। আয়ান ড্রাইভারকে না করে দিয়ে নিজেই ড্রাইভিং করতে চাইলে ড্রাইভার রাজি না হলে নদী ইশারা করলে ড্রাইভার বলে ওঠে, ম্যাম, এই ছেলেটা নতুন, আমি আপনার সাথে এভাবে পাঠিয়ে দিতে পারি না। আমি ভেতরে থেকে কথা বলে আসব, তারপর চাবি দেব, তার আগে না। ড্রাইভার কথাগুলো বলে ভেতরে চলে গেল। আয়ান গাড়িতে একটা থাপ্পড় মেরে বলে, নিজের বউকে নিয়ে যাব, তাও আবার 14 গোষ্ঠী অনুমতি নেওয়া লাগবে? আস্তে কথা বলো। আমার ফ্যামিলিকে সাধারণ ফ্যামিলি ভেবো না। আমার দাদা সম্পর্কে কিছু জানো? তোমাকে লাগবে। তোমার দাদাকে দিয়ে কি করব? আমাকে কখনোই পাবে না। আমি আর তোমাকে চাই না। আর এইসব করে কোনো লাভ নেই। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, 2 মাস পর আমার বিয়ে। জামাই থাকতে আবার বিয়ে কিভাবে হয়? ডিভোর্স লেটার পাঠিয়ে দিতাম। আমি ডিভোর্স লেটারে সাইন করব না। নদী কিছু বলবে তার আগেই ড্রাইভার এসে বলে, এই ছেলে তোমাকে ভেতরে যেতে বলছে। আয়ান বিরক্ত হয়ে ভেতরে চলে যেতে লাগলো। নদী আয়ানের পেছন পেছন যেতে লাগলো। ভেতরে গেলেই নদীর ফুপি রেগে বলে ওঠে, কে তুমি? এখানে কি জন্য এসেছো? তোমার পরিচয় দাও, এখনই আমাকে পরিচয় দাও। আমি আয়ান, এতিমখানায় বড় হয়েছি। পড়াশোনা হয়েছে, টাকা নাই, চাকরিও নাই। 3 দিন আগে আপনার ভাতিজিকে বাঁচিয়েছিলাম, আপনার বড় ভাইকে বাঁচিয়েছিলাম, সেখান থেকে আমাকে এই জব দেওয়া হয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে, কোথায় তোমার এতিমখানা? আর এনআইডি কার্ড দেখাও। আয়ান কিছু বলতে যাবেই সাথে সাথে নদীর ফুপির কাছে একজন লোক এসে নদীর ফুপির কানে কানে কিছু বললে সাথে সাথেই নদীর ফুপি থমকে গেল। আয়ানের দিকে অসহায়ভাবে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আচ্ছা যাও। আমার ঠিকানা কি লিখে দিব? আপনি গিয়ে খোঁজ খবর নিয়ে আসেন। নদীর ফুপির চোখে পানি জমাট বাঁধলে সাথে সাথেই নিজেকে কন্ট্রোল করে বলল, চলে যাও, দিতে হবে না। নদী, তোরা যা। সবাই অবাক হয়ে গেল।
আয়ান ভ্রু কুচকে তাকালো। নদী আয়ানকে বলল। তাহলে চলো। আয়ান নদীর সাথে চলে গেল। ড্রাইভ সিটে বসতে নদী পেছনে গিয়ে বসলো। আয়ান ড্রাইভিং করতে লাগলো। কিছু দূর গিয়ে আয়ান গাড়ি থামিয়ে পেছনের দিকে তাকিয়ে বলল। ওই আমি তোমার ড্রাইভার নাকি? সামনে আসো। যাব না। আসবে নাকি আমি নিচে তাকিয়ে ড্রাইভিং করব? আসছি। নদী নেমে আয়ানের পাশে বসলো। আয়ান সিট বেল্ট পরিয়ে দিয়ে গাড়ি কিস করে ড্রাইভিং করতে লাগলো। আয়ান নদীকে নিয়ে ওর ফ্রেন্ডের বাসার সামনে নামিয়ে দিল। নদী আয়ানকে বলল। ভেতরে যাবে? না, তুমি যাও, তাড়াতাড়ি এসো। ওকে। নদী চলে গেল। আয়ান গাড়ির ভেতরেই অপেক্ষা করতে লাগলো। আয়ান হঠাৎ করে পেছনের গাড়িটার দিকে গাড়ি ঘুরিয়ে সোজা ধাক্কা মেরে দিল। আয়ানের এমন কাণ্ড দেখে ওইখানেই লোকটা বের হয়ে মারতে আসতে আয়ান মুখে মাস্ক পরে বাহিরে বের হয়। গাড়ি থেকে নেমে সবগুলোর সাথে ফাইট করতে লাগলো। মারামারি করতে করতে আয়ানের হাতে চাকু লাগলেই হাত দিয়ে রক্ত পড়তে লাগলো। আয়ান লোকটার পায়ে সজোরে লাথি মারলে পড়ে গেল। আয়ান আরও মারতে যাবে, সাথে সাথে সবাই লোকটাকে টেনে গাড়ির ভেতরে তুলে দৌড়ে পালিয়ে গেল। আয়ান গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজা খুলে পানির বোতলটা নিয়ে হাত ধুতে লাগলো। বারান্দা থেকে নদী এইসব কাণ্ড দেখে তাড়াতাড়ি করে ফ্রেন্ডের থেকে বিদায় নিয়ে নিচে চলে আসতো। আয়ানের ভেতরেই হাতে রুমাল বেঁধে নিয়ে বসে আছে। আয়ান, তোমার কাজ শেষ? এখানে তো রক্ত কেন? তোমার হাতে কি হয়েছে? ও কিছু না, বসো। নদী গাড়ির ভেতরে বসে আয়ানের হাত টান দিয়ে নিয়ে রুমাল খুলে চমকে গেল। আয়ান সাথে সাথে রুমাল নিয়ে হাত সরিয়ে বেঁধে বলল। তেমন কিছু হয় নাই। এতখানি কেটে গেছে আর তুই বলছিস তোর কিছুই হয় নাই? আমি তোমার হাজবেন্ড, আমাকে তুই বলস? ছি। ছাড়, আমি ড্রাইভিং করছি। নদী আয়ানের কোলে বসতেই আয়ান মিটি মিটি হাসতে লাগলো। নদী সাথে সাথে উঠে বলল। ওই সিটে যাও। ভালোই তো লাগছিল, বসো। থাপ্পড় মারবো। আমি চালাতে পারবো, ধরো, নিজের সিটে যাও। আয়ান নদীর কোমর ধরেই পাশের সিটে বসিয়ে দিল। আয়ান গাড়ি ড্রাইভ করতে লাগলো। নদী আয়ানের হাতেই ওড়না দিয়ে ছিঁড়ে বেঁধে দিতে লাগলো। আয়ান মিটি মিটি হেসে বলল। আমাকে তো পছন্দ করো না, তাহলে আমার হাতে নিজের ওড়না ছিঁড়ে বেঁধে দিচ্ছ? তোমার জায়গায় অন্য কেউ থাকলে এটা করতাম। সো এইখানে ভালোবাসা খোঁজার কোনো মানে হয় না। ভালো। ওই লোকগুলো কে? আমি কি জানি, আপনাদের কোনো শত্রু হবে হয়তো। তুমি কিভাবে জানলে ওই আমাদের ক্ষতি করবে? আমি খেয়াল করছি আমাদের পিছনে লাগছে। আমরা যেই দিকে যাই সেদিকে আসে। এমনকি আমি এখানে গাড়ি থামাতে ওই পিছনে থেমে গেছে। আর আয়নার দিকে তাকাতেই দেখি একজনের হাতে চাকু, আরেকজন দূরবীন দিয়ে আপনাকে দেখছে। ও আচ্ছা। একটা কথা বলেন তো, আপনাদের এত শত্রু কেন? আমার দাদা মাফিয়ার কিং ছিল, বাট আমার দাদা ভালো মানুষের সাহায্য করত। আব্বু ফুপি দাদার কাজে সাহায্য করত। আমরা হওয়ার পর আব্বু ওইসব থেকে দূরে সরে যায় আর ফুপির ভালোবেসে বিয়ে করলো। ফুপির সন্তানকে শত্রুরা মেরে ফেলে। সেই থেকে ফুপা ফুপির ছাড়াছাড়ি হয়ে যায়। দাদা সব কিছু ছেড়ে দিলেও শত্রু দলগুলো এখনো আমাদের পিছনে লেগে আছে। ওই এলাকাতে এসেও লাভ হয় নাই, এই এলাকাতে এসেও লাভ হয় নাই। ও আচ্ছা, আপনার দাদা এখন কোথায়? লন্ডন আছে, খুব তাড়াতাড়ি দেশে আসবে। ও আচ্ছা। আয়ান আর কিছু না বলেই ড্রাইভিং করতে লাগলো। হঠাৎ নদী করে গাড়ি থামতে বলল। আয়ান গাড়ি থামিয়ে ভ্রু কুচকে তাকিয়ে বলল। কি হয়েছে? ক্ষুধা লাগছে, ভেতরে চলো। কি, তুমি না খেয়ে আসলে? ভেতরে যেতে বলছি, চলো। আয়ান গাড়ি সাইডে রেখেই নদীর সাথে যেতে লাগলো। রেস্তোরাঁ ভেতরে ঢুকে নদী আয়ান একটা টেবিলের সামনে বসে পড়ল। নদী মেনু কার্ড হাতে নিয়ে আয়ানের দিকে দিয়ে বলল। কি খাবে, অর্ডার দাও। তুমি কি খাবে সেটা দাও, আমি কিছু খাবো না। নাটক করবে না, সারাদিন কিছু খাও নাই, তাড়াতাড়ি অর্ডার দাও। আয়ান আর কিছু না বলেই অর্ডার দিয়ে দিল। আয়ান খাবারের অপেক্ষা করতে লাগলো। হঠাৎ ফোন বেজে উঠলে আয়ান সাথে সাথেই ফোনটা বের করে দেখে নদীকে বলল। তুমি থেকো, আমি একটু কথা বলে আসি। আয়ান উঠে সাইডে চলে গেল। নদী বেশ অবাকই হলো, বাট কিছু বলল না। আয়ান কথা বলা শেষ করে ফিরে আসতে খাবারও চলে আসতো। আয়ান খাবার খেতে লাগলো আর নদীকে বলল। কি ব্যাপার, আমার দিকে তাকিয়ে কি দেখছো? খাবার খাও। তুমি খাও, আমার ক্ষুধা নেই। এ তো আমি খেতে পারবো, মাথা ঠিক আছে? পার্সেল করে নিয়ে যাও। আয়ান খাবার খেয়ে বিল নিয়ে আসতে বলল।
খাবারের বিল এগিয়ে দিলে নদী খাবারের বিল দিল। বাকি খাবার পার্সেল করতে বলে। এইসব নিব না, বউ তো আছে খাওয়ানোর জন্য। বউয়ের টাকা খাবো, ভালো জিনিস এসব খাবো না। আয়ান কথাগুলো বলেই উঠে চলে গেল। নদী কিছু না বলে আয়ানের পেছন পেছন যেতে লাগলো। আয়ান গাড়িতে উঠেই বসে পড়ল। নদী আয়ানের পাশে বসলো। আয়ান ড্রাইভিং করে যেতে লাগলো। দুইজন চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। নদীদের বাসার ভেতরে গাড়ি থামাতেই নদী নেমে চলে যেতে লাগলো। আয়ান ড্রাইভারকে গাড়ির চাবি দিতে চলে গেল। ড্রাইভারকে চাবি দিয়ে আয়ান সোজা সদর দরজা নক করলো। নদীর আম্মু দরজা খুলে দিল। আয়ান, তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু না আন্টি। স্যার বা ম্যাম কি আছে? হ্যাঁ, সবাই আছে। আয়ান ভেতরে ঢুকলো। বসার রুমে যেতে হুট করে একজন দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে বলল, জান পাখি, তুমি এখানে কি করো? তোমাকে আমি কত খুঁজছি, তোমার কোনো ধারণা আছে? আয়ানের নদীর দিকে চোখ গেলে আয়ান ভয়ে ঢোক গিলে তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তুলি এখানে কি করছো? আর বেহায়াপানা করতে কতবার না করব? হ্যাঁ, এত মানুষের মাঝে জড়িয়ে ধরার মানে কি? আয়ান, তুমি কিন্তু আবার আমার সাথে রাগ দেখাচ্ছ। রাগ দেখানোর কাজ করবে আর রাগ দেখাবো না? আর তুমি এখানে কি করছো? ওয়েট, তুমি এখানে কি করছো? আমি এখানে জব নিয়েছি। কি? এখানে কিসের জব? বডিগার্ডের। কি? আমার আব্বু তোমাকে ম্যানেজার পদে চাকরি দিতে চাইলো আর তুমি সেসব ছেড়ে এখানে বডিগার্ড? মাথা ঠিক আছে? ছাড়ো তো, ম্যামের সাথে কথা আছে। ওয়েট, তোমার হাতে কি হয়েছে? আয়ানের হাত তুলি ধরতে আয়ান সরিয়ে দিয়ে সোজা নদীর ফুপির সামনে গিয়ে বলল, ম্যাম, কিছু মনে না করলে আপনার সাথে কয়েক মিনিট কথা বলতে পারবো? হ্যাঁ বলো, কি বলবে? আপনার সাথে এই লোকটা কতদিন ধরে কাজ করছে? কেন? হঠাৎ এই কথা কেন? নদীর ফুপির অ্যাসিস্ট্যান্ট আয়ানের দিকে রাগি লুক নিয়ে বলে, আমি এখানে 10 বছর ধরে কাজ করছি, আর সেখানে তোর কি করে? রহমত, ভালোভাবে কথা বলো আর চুপ থাকো। নদীর ফুপির কথা শুনে লোকটা মাথা নিচু করে থাকলো। আয়ান নদীর ফুপির দিকে তাকিয়ে বলল, ম্যাম, আপনাকে কিছু দেখাতে চাই। আয়ান ওর ফোন বের করে একটা ফুটেজ দেখালো। নদীর ফুপির আব্বু অবাক হয়ে গেল। রহমতের দিকে তাকাতেই রহমত দৌড়ে পালাতে যাবে। সাথে সাথেই আয়ান টি টেবিলের ওপর থেকে গ্লাস নিয়ে সোজা মাথায় মারল। রহমত পড়ে গেল। আয়ান দৌড়ে গিয়ে ধরে কলার ধরে টেনে নিয়ে এসে বলে, এই আপনাদের সব খবর আপনাদের শত্রুদের পাঠায়। তুমি এইসব কোথা থেকে পেলে? ম্যাম, কোথায় পেলাম সেটা থেকে গুরুত্বপূর্ণ, এই লোকটা আপনাদের 10 বছর ধরে ঠকাচ্ছে। একে কি করবে সেইটা ভাবেন। রহমত নদীর ফুপির পায়ে জড়িয়ে ধরে কান্না করতে গেলেই আয়ান লাথি দিয়ে সরিয়ে দিয়ে বলল, দূর থেকে কথা বল। আর শোন, তোর বসকে বলিস এই বাড়ির মানুষদের গায়ে হাত দেওয়ার আগে আমার সাথে যেন পাঙ্গা নেয়। আমি বেঁচে থাকতে এই পরিবারের এক চুলও ক্ষতি হতে দিব না। নদীর ফুপি আয়নের দিকে তাকিয়ে আছে। নদীর আব্বু রহমতকে মারতে লাগলো। আয়ান ওইখানে না দাঁড়িয়ে বের হয়ে গেল। নদীর আব্বু অন্য বডিগার্ডদের দিয়ে রহমতের ব্যবস্থা করতে দিয়ে দিল। তুলি বলে উঠল, বাহ, আমার হবু বইটা কত ট্যালেন্টেড, শুধু পড়াশোনা না, সব দিক দিকে ট্যালেন্ট আছে। তুলির হবুবর বলছিস মানে? আয়ানকে কিভাবে চেনোস? আয়ান আমার প্রাইভেট শিক্ষক ছিল, আমাকে পড়াতে আসতো, তখন থেকে চিনি। আয়ানকে আমার ভালো লেগে যায়। আর আব্বু আম্মু দাদিমার সবাই অনেক ভালোবাসে। আব্বু তো বিয়ের কথা বলেছে, বাট বজ্জারটা রাজি হয় না। ও আচ্ছা, লেগে থাকো, পটাতে পারলে তোমার। নদীর ফুপির মুখ থেকে এমন কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নদী ভ্রু কুচকে বলল, ফুপি, এটা কি বললে? পটাতে পারলে তুলির? নদীর ফুপির কিছুটা অকওয়ার্ড ফিল করতে লাগলো। নদীর ফুপি বলে ওঠে, ভাইজান শুনো, হ্যাঁ বল। আয়ানকে চাকরি থেকে বের করে দিও তো। নদীর ফুপির কথা শুনে সবাই অবাক হয়ে বলল, কেন? ছেলেটা আমাদের এত উপকার করলো আর তুমি তাকে বের করে দিতে বলছো? হ্যাঁ, বের করে দিও। ভাগ্নির জামাই যদি হয়ে যায় তখন সবাই কি বলবে, তাই চাকরি থেকে বের করে দিও। খালামণি, এমন কিছু করো না প্লিজ। ও যদি জানে এই বিষয়ের জন্য চাকরি গেছে, ও অনেক রেগে যাবে আমার উপরে। যেটুকু কথা বলে এরপর থেকে আমার মুখও দেখবে না। এতিম ছেলে খালামণি, ওই চলবে কিভাবে? থাক না, এই জব করছে করুক,
ওই খালামণি এমন করো না প্লিজ। ওই না খেয়ে মরলে কারো সাহায্য নেবেন, ওই না খেয়ে মরলেও কারো সাহায্য নেবে না কিন্তু। তুলি নদীর ফুপির দিকে অসহায়ভাবে তাকিয়ে বলতে লাগলো। নদীর ফুপি বলে ওঠে, আচ্ছা, আয়ানকে ডাক দিয়ে নিয়ে আসো। ফুপি, আমি নিয়ে আসবো কি? একজন গেলেই হলো। আমি চাই। তুই থাক, আমি যাচ্ছি। নদী তুলিকে রেখে চলে গেল। নদী আয়ানের রুমে গেলে দরজা খুলে ভেতরে ঢুকতেই নদী জোরে চিৎকার দিলে। আয়ান সাথে সাথে তোয়ালে পরে নিল। নদীর দিকে তাকিয়ে গিয়ে মুখে হাত দিয়ে বন্ধ করে বলল, আরে তুমি এখানে কি করছো? আর এমন জোরে চিৎকার দিয়েছো মনে হয় আমি পরপুরুষ। নদী আয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, দরজার সিটকানি না লাগিয়ে তোর তোয়ালা পড়তে হবে। কুত্তা, আমার জায়গায় যদি তুলি আসতো। তুলি কেন আসবে? আর তুমি নক না করে ঢুকছো কেন? গোসল করছি, তোয়ালে খুলে যাচ্ছিল, তাই ঠিক করে পড়ছিলাম। কে জানতো তুমি আসবে? ফুপি ডাকছে, আর কিছু কথা বলার জন্য এসেছিলাম। তোর সামনে দাঁড়াতে শরম লাগছে। নদী চলে যেতে নিলে আয়ান টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়ানের বুকে হাত দিয়ে সরিয়ে দিতে গেলে আয়ান নাকে হালকা করে কামড় দিয়ে বলল, এত লজ্জা কেন পাচ্ছ? স্বামীরটা তো একসময় দেখতেই। নদী লজ্জায় আয়ানকে ধাক্কা দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আয়ান মিটি মিটি হাসতে লাগলো। আয়ান তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট বের করে নিল। শার্ট প্যান্ট পরে রুমে দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। বসার ঘরে গেলে দেখে নদী নাই। আয়ান নদীর ফুপিকে বলল, ম্যাম আমাকে ডাকছিলেন? হ্যাঁ, এখানে বসো, তোমার সাথে কথা আছে। বসতে হবে না, আপনি বলেন, আমি শুনছি। আয়ানের ফোন বাজতে লাগলো। আয়ান কল কেটে দিলেও বারবার বাজতে লাগলো। নদীর ফুপি বলে, কল রিসিভ করো। সমস্যা নাই ম্যাম, আপনি বলেন। আবার কল দিলে আয়ানের রাগ উঠে গেলে। আয়ান কল রিসিভ করে দাঁতে দাঁত চেপে বলে, সমস্যা কি? কল কেটে দিচ্ছি, তার মানে কল রিসিভ করতে চাচ্ছি না। আমার কথাটা কি বুঝেন না? না, বুঝি না। বুঝার কোনো দরকার আমার নাই। বারবার কল দিচ্ছি, ধরছো না কেন? আয়ান কণ্ঠটা খুব কাছ থেকে শুনল। আয়ান পেছনে ঘুরে তাকালো। সামনে থাকা মেয়েটা অবাক হয়ে গেল। আয়ান রাইসাকে বলল, আপনি এখানে? তুমি এখানে কি করো? আমি এখানে কি করি পরে বলছি, আপাতত নিজের মুখ বন্ধ রাখেন। রাইসা, আম্মু কেমন আছো? রাইসা নদীর ফুপিকে জড়িয়ে ধরে বলল, আলহামদুলিল্লাহ ভালো মামুনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার আব্বুর সাথে কথা হয়েছে? তুমি এখানে থাকবে শুনে ভালো লাগছে। আমারও অনেক ভালো লাগছে। আব্বু শেষমেশ রাজি হয়েছে। রাইসা, আপু তুমি আয়নকে চেনো? হ্যাঁ, ওয়েট, তুমি এখানে কি করছো? আমার প্রশ্নের উত্তর দাও। আমি তোমাকে এয়ারপোর্ট থেকে বের হয়ে কলের উপর কল দিয়ে যাচ্ছি। তোমার কি আমার কল ধরার প্রয়োজন নাই নাকি? দেখেন ম্যাম, আপনার সাথে আমি পরে কথা বলি। কি? আমি তোমার হবু বউ, আমাকে ম্যাম কেন বলছো? উফ, আপনি একটু চুপ থাকবেন? ম্যাম, আপনি কি বলতে চাইলেন বলেন প্লিজ। ওর কথা রাখ, আগে আমার দিকে তাকা। রাইসা আপু তোর হবু বউ মানে? আমার না, আমার বসের। তুমি চুপ থাকো। কি যা তা বলো, মাথা খারাপ হয়ে গেছে নাকি? খারাপ না, আপনি চুপ থাকেন। এই ছেলে কাহিনী যে মেয়ে এই বাসায় আছে, সে বলে তুমি তার হবু স্বামী। আমি কি জানি ওনারা কেন এসব বলে? আমার মেজাজটা এখন গরম হয়ে যাচ্ছে। মামুনি, তোমার... রাইসা আর কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ান মুখ চেপে ধরল। রাইসাকে নিজের কাছে নিয়ে এসে কানে কানে বলে, প্লিজ কাউকে কিছু বলেন না, আমি এখানে বডিগার্ড হয়ে এসেছি। কি ব্যাপার? ওর মুখ চেপে কি বলো? ছাড়ো ওকে। আয়ান ছেড়ে দিলে রাইসা রেগে চলে গেল। নদীর ফুপি বলে ওঠে, তুমি এই জব ছেড়ে দাও। ম্যাম এইসব কি বলেন? আমি কি কোনো ভুল করছি? না, ভুল করো নাই, তারপর তুমি চাকরিটা ছেড়ে দাও। আমি ভুলও করলাম অথচ আমাকে বের করে দিবেন? একটা রিজন বলেন যে এই জন্য আমাকে বের করে দিবেন। যদি না পারেন তাহলে আমি এখান থেকে যাব না। দেখো, তুমি আমার ভাগ্নির বর হতে যাচ্ছ। এখানে সবাই কি বলবে যে তুলির হাজবেন্ড আগে ওর নানুর বাড়িতে বডিগার্ড হিসাবে জব করতো। বডিগার্ড জব কি খারাপ জিনিস নাকি? আর আমার কার সাথে কি হবে এক উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। এত নিশ্চিত হয়ে ওর হবু বর থাকতে পারেন না?
আর তুলি, তুমি ছোট মানুষ, ছোটদের মতো থাকো, আমার মেজাজ খারাপ করো না। তোমার বেতন ও তো অনেক কম। ওকে তুমি আজ থেকে আমার অ্যাসিস্ট্যান্ট হবে, আমার সাথে সাথে থাকবে। নদীর ফুপির কথা শুনে সবাই অবাক হয়ে আয়ান খুশিতে বলে ওঠে, আপনি যা বলবেন, বাট চাকরি থেকে বের করে দিয়েন না। ওকে, আজ থেকে তুমি আমার পাশের রুমে থাকবে। আমার কোনো কিছুর দরকার হলেই তোমার যেন ডাকতে পারি। আর হ্যাঁ, আজ থেকে 3 বেলায় আমাদের সাথে খাবে। ঠিক আছে ম্যাম, কিন্তু আপনাদের সাথে আমার মতো এতিম ছেলে খাবার খাবে, ব্যাপারটা খারাপ দেখায়। তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না, যেটাই বলছি ওটাই করো। আর যাও, তোমার জামা কাপড় নিয়ে এসো, আমার পাশের রুমে চলে যাও। ধন্যবাদ ম্যাম। আয়ান খুশি হয়ে পেছনে ঘুরে খুশিরা চলে গেল। আয়ান তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে এসে পাশের রুমে চলে গেল। আয়ান খাটার উপরে বসে থাকতে লাগলো। যাক, ভালো হইল, বউটাকে জ্বালাতে পারবো আর আমার প্ল্যানটাও কাজ করতে সুবিধা হবে। আয়ান খুশি মনে বসে থাকতে রাইসা রুমের ভেতরে এসে বলল, এসব কি? আমার ব্যক্তিগত ব্যাপারে এখানে নাক না গলালে খুশি হব। তোমাকে এখন আমার সাইকো মনে হচ্ছে। ভালো, আমি সাইকো? আমাকে বিয়ে করা বিলাসিতা? আপনি আপনার বাবা মাকে বলেন আমাকে বিয়ে করতে পারবেন না। তোমার যদি আমাকে পছন্দ না হয় তাহলে সোজা বলে দাও না কেন? এভাবে আমার কাছে ঝামেলা করার মানে কি? আমার কথা কেউ সিরিয়াসভাবে নেয় না, সেখানে আমি কি করতে পারি? তোমার ড্যাড, আমার মম ড্যাড চলে আসবে খুব তাড়াতাড়ি, তখন সবাইকে বলে দিও। আপনিও তো বলতে পারেন। আমি কেন বলবো? যান, মাথা ব্যথা করছে, ঘুমাবো। আর প্লিজ লাইটটা একটু অফ করে দিয়ে যাও। আয়ান খাটে উপরে শুয়ে পড়ল। রাইসা লাইট অফ করে রুমে দরজা চাপিয়ে দিয়ে চলে গেল। রাইসা বসার রুমে গেলে তুলি বলে, আমি আয়ানকে ডাক দিয়ে নিয়ে আসি। যেতে হবে না, ওই ঘুমিয়ে গেছে। তুমি কিভাবে জানলে? আমি ওর রুম থেকে আসছি, ওর নাকি মাথা ব্যথা করছে, লাইট অফ করে দিতে বললো, অফ করে চলে আসলাম। ও আচ্ছা। সবাই মিলেই খাবার খেতে বসলো। খাওয়া শেষ হলে সবাই বেশ কিছুক্ষণ আড্ডা দিতে দিতে হঠাৎ নদী বলে, এই, তুমি আয়নের হবু বউ, এটা কি শুরু হলো? তুলিও বলে আবার তুমিও বলছো, এসবের মানে কি? কি তুলির সাথে আবার আয়নের কিসের সম্পর্ক? তুলি তো ছোট, আর আমার মনে হয় না ওর সাথে কোনো সম্পর্ক আয়নের থাকতে পারে। কেন থাকতে পারবে না? দুইজনের ভেতরে ঝগড়া হলেই নদী রেগে ওর ছোট বোন তুলিকে বলে, আয়নের বাচ্চাকে এখন ডাক দিয়ে তুলে নিয়ে আয়। আরে, দুইজন কি শুরু করলি? নদীর ছোট বোন তুলি দৌড়ে গিয়ে আয়ানকে ডাক দিয়ে তুলে নিয়ে আসলো। আয়ান ঘুম ঘুম চোখে বসার রুমে এলো। দুইজনের মারামারি ঝগড়া দেখে বলল, এখানে এসব কি হচ্ছে? নদী রেগে আয়ানের সামনে এসে সোজা ঠাস ঠাস করে থাপ্পড় মারে। আয়ান নদীর ফুপির পায়ের কাছে গিয়ে পড়ল। আয়ানের মাথা যন্ত্রণা বেড়ে যেতে লাগলো। নদীর ফুপি আয়ানকে ধরে তুলে আয়ান নদীর ফুপির দিকে তাকিয়ে থেকে পরক্ষে চোখ সরিয়ে নিয়ে নদীর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, এত রেগে গেছেন কেন? আমি কি করলাম? তুই পাইছস কি? হ্যাঁ, কয়টা মেয়েকে বিয়ের কথা বলে আশা দিয়ে রাখছস বলতে পারবি? আর কত মেয়ের সাথে বিয়ের কথা বলে রাখছস? আয়ান নদীর কথা শুনে নদীর কাছে যেতে চাইলে নদী রেগে বলে, একদম আমার কাছে আসবি না, যা বলার দূর থেকে বল। আমার কাছে আসলে আমি তোকে খুন করব। রাইসা তুলি কিছু বলতে যাবে আয়ান রেগে বলে ওঠে, এই চুপ, দুইজন আগে ওনার সাথে আমি ঝামেলা মিটিয়ে নিব, তারপর আপনাদের কথা শুনবো। এর ভিতরে যদি একটা কথা দুইজনের একজন বলে, তাহলে দুজনের কপালে দুঃখ আছে বলে দিলাম। আপুকে কেন বুঝতে হবে? আপুও কি তোমার গার্লফ্রেন্ড নাকি? এই তোকে চুপ থাকতে বলছি না, চুপ থাক, বেশি কথা বললে দাঁত ফেলে দিব। ওই তো খারাপ বলে নাই। ওয়েট, নদিয়াপুর সাথে তোমার কোনো সম্পর্ক আছে নাকি? এখানে নীলা, তুলিও তো ছিল, কেউ রেগে গেল না? নদিয়াপু কেন রেগে গেল? ওনার ইচ্ছে হইছে রাখছে, এতে আপনাদের কোনো সমস্যা? নদী চলে যেতে নিলে আয়ান সাথে সাথে নদীর হাত ধরে। নদী পেছনের দিকে রাগি রূপ নিয়ে তাকালে সাথে সাথে আয়ান হাত ছেড়ে ভয়ে ভয়ে বলে, বিশ্বাস করেন ম্যাম, আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। আমার পক্ষে পড়াশোনা চালানো কঠিন হয়ে যাচ্ছিল। তখন আমার বেস্ট ফ্রেন্ড কিছু টিউশনির ব্যবস্থা করে দেয়, যেটার ভিতরে তুলিও ছিল।
আমি জাস্ট ওকে পড়াতে গেছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওর ফ্যামিলির সবাই আমাকে অনেক পছন্দ করে। আর আঙ্কেল একদিন আমাকে বলছিল আমার পড়াশোনা শেষ হইলে ওনার মেয়েকে বিয়ে করলে ওনাদের কোম্পানির ম্যানেজার পদটা দিবে, তারপর ভালো কাজ করলে 50% ভাগ আমাকে দিয়ে দিবে। বাহ, কত সুন্দর কথা। এই জন্য তুলিকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছিলি নাকি? আপনি আমার কথা পুরো না শুনে কেন ভুল বুঝেন? কি কথা শুনবো বলতো? তুই তো রাজি হয়েছিলি, না হলে কি তুলি তোকে হবু বর বলছে? প্লিজ শান্ত হন। এখন যা বলবো উল্টাই বুঝবেন। আমি সেদিন রাজি হই নাই, আমি টিউশনি ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে তো আমি তুলিকে ইগনোর করে গেছি। ওর আব্বু আমার উপরে রেগে আছে, এতে আমার কিছু যায় আসে না। খুব ভালো। তা রাইসাকেও টিউশনি করাতে গেছিলেন নাকি? না, ওইটা অন্যরকম, যেইটা আপাতত বলতে পারবো না। কেন পারবেন না? তাহলে তুই হবু বর বলস কেন? তোকে রিজেক্ট করে দিয়েছে। তোর যা ইচ্ছে হয়, এতে আমার কিছু যায় আসে না। নদী রেগে গেলে চলে গেল। তুলি বলে ওঠে, রিজেক্ট করেছে আমার ভালোবাসা দিয়ে, ওর মন জয় করিয়ে নিব। ওর সাথে আমার বিয়ে ফাইনাল হয়ে আছে। দুইজনের ভেতরে আবার ঝগড়া লাগতেই আয়ান জোরে চিল্লিয়ে বলে ওঠে, এই দুইজন থামবেন। আমি আপনাদের কাউকে বিয়ে করব না। আমি অন্য কাউকে ভালোবাসি, তাকে ছাড়া আমি কাউকে আমার স্ত্রী হিসেবে মেনে নিব না। আমার একটা অতীত আছে। সবাই অবাক হয়ে গেল। আয়ান আর কিছু না বলে চলে গেল। রুমে গিয়ে খাটের ওপর বসে ভাবতে লাগলো, উফ, কোন ঝামেলায় যে পড়লাম না। একদিনে নিজের স্ত্রী, অন্যদিকে ড্যাডের পছন্দের পাত্রী। খাটে শুয়ে এই পাশ ওই পাশ করতে করতে ঘুমিয়ে গেল। 6টার দিকে ঘুম ভেঙে গেল। আয়ান উঠে লাইট জ্বালিয়ে দিল। আয়ান হাতের দিকে চোখ গেলেই অবাক হয়ে গেল। আয়ান মুচকি হাসি দিয়ে বলল, এইটা নিশ্চয়ই নদীর কাজ। এমন রাগও দেখাবে, আবার ভালোবাসাও দেখাবে, ফাজিল মাইয়া। আয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। রুম থেকে বের হয়ে দেখে সবাই বসে আছে। আয়ান নদীর ফুপির দিকে তাকিয়ে বলল, ম্যাম, এখন কি আপনি বের হবেন নাকি? নদী ম্যামকে নিয়ে পার্কে যাব। নদী বের হয়ে গেছে অন্য গার্ডকে নিয়ে। আমি 9টার দিকে বের হব। আপাতত তোমার কাজ নাই? ও আচ্ছা। আয়ান রুমে চলে যেতে নিলেই রাইসা বলে ওঠে, আয়ান, আমি বাইরে যাব, একজনের সাথে আমার মিটিং আছে। আমাকে রেখে আসতে পারবে? কখন যাবেন? এখন রেখে আসলে ভালো হবে। ওকে চলেন। আমি ব্যাগ নিয়ে আসছি। রাইসা চলে গেল। আয়ান দাঁড়িয়ে থাকলে নদী ফুপি বলে, বসো, দাঁড়িয়ে আছো কেন? সমস্যা নেই, উনি তো চলে আসবে। আয়ানের ফোনে কল আসলে আয়ান কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে কেউ বলে ওঠে, পারলে নিজের স্ত্রীকে বাঁচিয়ে নে। কে আপনি? এসব কি বলছেন? আয়ানের কথা শুনে বলে, কে আমি সেটাই শুনে কি করবি? নিজের স্ত্রীকে বাঁচাতে পারলে পুরনো স্কুলে ওইদিকে চলে আয়। সাথে সাথেই ফোন কেটে দিল। আয়ান দৌড়ে যেতে লাগবে, হঠাৎ নদীর সাথে ধাক্কা লাগলো। আয়ান সাথে সাথেই নদীকে ধরে ফেলে। আয়ান নদীকে দেখে শক্ত করে জড়িয়ে ধরলে নদী আয়ানকে ধাক্কা দিয়ে গালে থাপ্পড় মেরে বলে, বেয়াদব ছেলে, আমাকে জড়িয়ে ধরার সাহস কোথায় পাস? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। আয়ান নদীর কথা শুনে কিছু বলল না। আয়ান ভাবতে লাগলো, নদী এখানে থাকলে আমার বউকে তাহলে এইসব কি বলল? ওয়েট, তার মানে রাইসার বিপদ আছে? উফ, মাথায় কাজ করছে না। আয়ান, এই আয়ান, কি ভাবছো? আয়ান ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে নদী চলে গেছে। আয়ান রাইসার দিকে তাকিয়ে বলল, রাইসা, তোমার এখন বের হওয়া ঠিক হবে না। কেন? কিছু না, চলো। আয়ান রাইসাকে নিয়ে যেতে লাগলো। আয়ান ড্রাইভারের দিকে চাবি নিয়ে আয়ান চলে গেল। রাইসা আয়ানকে বলল, সত্যি কাউকে ভালোবাসো তুমি? হ্যাঁ। সে কে সেই ভাগ্যবতী মেয়ে? অজানা থাক। দুইজন টুকটাক কথা বলেই গন্তব্যে পৌঁছে গেল। রাইসা আয়ান নামতেই হঠাৎ করে একটা ট্রাক রাইসার দিকে আসতে আয়ান টান দিয়ে সরিয়ে নিলে রাইসা সোজা আয়ানের উপরে পড়ে গেল। রাইসা আয়ানের ঠোঁটের সাথে ঠোঁট পড়ে রাইসা যেন থমকে গেল, বরফের মতো যেন জমে গেছে। আয়ানের মাথার পেছনে ব্যথা পেয়ে আয়ান রাইসাকে তুলে মাথায় হাত দিলে দেখে মাথার পেছন থেকে রক্ত। রাইসা কিছু বলার আগেই আয়ান রাইসার হাত ধরে গাড়িতে বসিয়ে ড্রাইভিং করতে লাগলো। আয়ান, কি করছো? হসপিটালে চলো, তোমার মাথা দিয়ে রক্ত ঝরছে। আয়ান, গাড়ি আস্তে চালাও। এখন হসপিটালে যাওয়ার সময় নাই। আমাকে জানতে হবে তোমাকে ওরা কেন মারতে চায়।
তোমার ওইসব জানতে হবে না। তুমি হসপিটালে চলো, রক্ত পড়ছে কিন্তু। রাইসা ব্যাগ থেকে ওড়না বের করে আয়নের মাথায় বেঁধে দিতে লাগলো। আয়ান ড্রাইভিং করতে গিয়ে অল্পের জন্য অ্যাক্সিডেন্ট করে না। রাইসার হাত সরিয়ে দিয়ে বলল, উফ, সরো, ভয়। আয়ান ওই ট্রাকের পেছন পেছন পুরনো স্কুলের দিকে চলে গেল। আয়ান গাড়ি থামাতেই গুলি ছুটতে লাগলো। রাইসা ভয়ে বলে ওঠে, আয়ান তাড়াতাড়ি গাড়ি ব্রেক করো। এখানে কেন আসলে আয়ান? তাড়াতাড়ি। পেও না, তুমি গাড়ি নিয়ে এখান থেকে যাও, আমি বাকিটা দেখে নিচ্ছি। আয়ান লোকেশন সেন্ড করে দিলে রাইসা আয়ানকে টেনে গাড়িতে বসিয়ে দিয়ে গাড়ি চালাতে লাগলো। আয়ান নামতে চাইলো। রাইসা আয়ান মাথার পেছনে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়ে বসিয়েছে। সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে লাগলো। আয়ান রাইসাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ান ওইখান থেকেই বের হতেই আয়ানকে ছেড়ে দিলে। আয়ান ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, এইটা কি ধরনের ব্যবহার? তুমি আমার সাথে এইসব কি করলে? যা সেট আপ। তোমার কিছু হলে আঙ্কেলকে আমি কি জবাব দিতাম? আমার জন্য অলরেডি তোমার মাথা ফেটে গেছে। তোমাকে আমার জন্য এত ভাবা লাগবে না। অবশ্যই ভাবতে হবে। গাড়ি থামাও, আমাকে দেখতে হবে কে ওই কেন মারতে চায়। দেখতে হবে না? আয়নের লোকজন ওর পাশ দিয়ে গেলে আয়ন আর কিছু না বলেই রাইসার সাথে যেতে লাগলো। রাইসা আয়ানকে নিয়ে সোজা নদীদের বাসায় চলে গেল। আয়ান ভেতরে ঢুকতেই নদী বলে ওঠে, কি ব্যাপার, তোর ঠোঁটে লিপস্টিকের দাগ আর রাইসা তোমার? তার মানে বাবা, বিয়ের আগেই এসব? নদীর কথা শুনে রাইসা লজ্জা পেয়ে গেল। বড়রা সবাই হালকা করে কাশি দিলে নদী রাইসা লজ্জায় দৌড়ে চলে গেল। নদীর রাগে দুঃখে হাত মুঠো করে নিল। আয়ান নদীর ব্যাপার বুঝতে পেরে অসহায়ভাবে তাকালো। নদীর ফুপি আয়ানের দিকে তাকিয়ে বলল, চলো তাহলে। আয়ানের দিকেই তাকাতে আয়ানের কাছে ছুটে এসে বলল, আয়ান, মাথায় কি হয়েছে তোমার? তেমন কিছু না ম্যাম, চলেন, কোথায় যাবেন? নদী এগিয়ে এসে ওড়না খুলে দিলে দেখে মাথা দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। নদী আয়ানকে বলল, তোমার মাথায় দিয়ে রক্ত পড়ছে। আয়ান, কি হয়েছে? মাথা ফেটে গেল কিভাবে? তেমন কিছু না। তেমন কিছু না মানে? এখন হসপিটালে চলো। আরে কোথাও যাওয়া লাগবে না। নদীর রাগের শরীর কাঁপতে লাগলো। আয়ানের কলার ধরে বলল, ব্যাস, অনেক হয়েছে। এই বাসা থেকে এখন চলে যাবি। কেন, আমি কি করছি? আমাদের জন্য তুই নিজের বিপদ কেন বাড়াচ্ছিস? আমার ফ্যামিলিকে মরতে হবে, এটা স্বাভাবিক বিষয়। আমি চাই না আমাদের ফ্যামিলির জন্য তোমার কিছু হোক। আমি তোমাকে হাত জোর করে বলছি, এখান থেকে চলে যাও। আর 2 সপ্তাহ পর আমার বিয়ে, তাই এখান থেকে চলে যাও। আমি কোথাও যাব না, তোমার বিয়ে খেয়ে তারপর যাব। নদী কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ যাও চলে এখান থেকে। আমি তোমাকে আর ভালোবাসি না। আমার জন্য শুধু শুধু নিজের ক্ষতি কেন করবে বলো? তোমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে। আয়ান, তুমি এখান থেকে চলে যাও। নদী কথাগুলো বলেই কান্না করতে করতে আয়নের পায়ের সামনে বসে থেকে পা জড়িয়ে ধরল। নদীর এমন অবস্থা দেখে সবাই অবাক হয়ে গেল। রাইসা সিঁড়ি বয়ে নিচে নেমে সেই সব দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আয়ান নদীর সামনে বসে 2 হাত ধরে 2 হাতে চুমু দিয়ে বলল, এইসব কি করছো নদী? আমি এখান থেকে কোথাও যাব না। কেন যাবে না? আয়ান, আমি তোমাকে ভালোবাসি না। আমার বাংলা কথা কি বোঝো না? তুমি আমাকে ভালোবাসো আর এইটা আমি খুব ভালো করে জানি। নদী, কান্না করো না, আমার কিছু হবে না। এত কিছু হয়ে যাওয়ার পর তোমার এই এক বালের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। কিছু হবে না হবে বলো, কিছু হবে না বলে মাথা ফাটিয়ে নিলে, হাত কেটে নিলে, আর কি হওয়া বাকি বলতে পারো? আর কার জন্য তুমি এসব করছো? যে তোমাকে আর চায় না। বোঝার চেষ্টা করো, আমি আর তোমাকে চাই না, তোমাকে আমি ভালোবাসি না। আমি তোমার প্রতি আগের মতো ফিলিংস আসে না। নদী আয়ানকে কথাগুলো বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আয়ান নদীর সামনে দাঁড়িয়ে বলে, তুমি আমাকে ভালোবাসো আর না বাসো এইটাতে আমার কিছু যায় আসে না। আমি এখানে থাকবো আর এই ফ্যামিলিকে রক্ষা করব। আয়ানের কথা শুনে নদী রেগে থাপ্পড় দিয়ে বলে, একদম চুপ কর। আমার ফ্যামিলিকে তুই বাঁচানোর কে রে? শোন, এই সব করে তুই মরে গেলেও আমি তোকে ভালোবাসবো না, বুঝতে পারছস? খুব তাড়াতাড়ি আমি তোকে মুক্ত করে দেব। রাগ তুলবে না দয়া করে, আমি এখান থেকে যাব না, এটাই আমার ফাইনাল কথা। কেন যাবে না? নদী তো বলল তোমাকে ওই ভালোবাসে না। ফুপি, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। ওই একটা বেয়াদব ছেলে, বদমাইশ ছেলে, আমার জীবন নষ্ট করতে এই বাসায় এসেছে। আমার
ভালো ছেলে দেখে বিয়ে হচ্ছে, এটা সহ্য হচ্ছে না। আমার বিয়ে ভাঙার জন্য ওই এখানে এসেছে। নদীর কথা শুনে আয়ানের বুকটা যেন ফেটে যাচ্ছে। আয়ান নদীর দিকে অসহায় চোখে তাকিয়ে থাকলো। নদীর আব্বু রেগে আয়ানকে মারতে লাগলো। আয়ান নদীর দিকে তাকিয়ে এক ফোঁটা পানি পড়তে সাথে সাথে নদীর ফুপি নদীর আব্বুর হাত ধরে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, খবরদার, কেউ ওর গায়ে হাত দিলে আমি তার হাত কেটে ফেলে দিব। আয়ান, তুমি রুমে যাও। রহিমা, আয়ানের মাথায় ব্যান্ডেজ করে দিও, আমাকে অফিসে যেতে হবে। ধন্যবাদ ম্যাম, আপনি আমাকে এখানে রাখছেন। এখন আমি শুধু আপনার চাকর আর কারো না, তাই আমাকে বের করার চিন্তা যেন কেউ মাথায় নিয়ে আসেন না। ম্যাম যেদিন বলবে আমি সেদিন এখান থেকে বের হব, তার আগে কখনোই বের হব না। রাহেলা, তুই এইসব কি বলছিস? তুই শুনলি ওই নদীর বিয়ে ভাঙতে এসছে, আর তারপর তুই ওকে এখানে থাকতে দিচ্ছি? আমার বিশ্বাস আয়ান এইটা করবে না। আয়ান, তুমি কি এইটা করবে? আয়ান নদীর দিকে তাকিয়ে বলল, কখনোই না। আমিও আজ থেকে ওকে ভালোবাসি না। আমি ওনাকে ভুলে গেলাম। আজ থেকে আমি নদী নামে কাউকে চিনি না। গুড বয় ভাই, ওই করবে না। ওকে আয়ান, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যান্ডেজ করে খাওয়া দাওয়া করে নাও। রহিমা, তুমি আয়ানকে নিয়ে যাও। ফুপি, প্রথমে তো ওকে দেখতে পারলে না, হঠাৎ কি হলো যে তুমি ওকে এত ভালোবাসা দেখাচ্ছ? বডিগার্ড তো আরও আছে, কই কাউকে তো এত ভালোবাসতে দেখলাম না। তোমার থেকে জানতে হবে নাকি কার সাথে কেমন ব্যবহার করব, ভালোবাসবো? নদী আর কিছু বলল না। নদীর ফুপি চলে গেল। আয়ান রহিমার সাথেই রুমে চলে গেল। রাইসা তুলি আয়ানের রুমে গেলে আয়ান বলল, কি ব্যাপার, কিছু বলবে? ব্যান্ডেজ করে দেয়। রহিমা, তুমি যাও। রাইসা আয়ানের মাথায় ব্যান্ডেজ করে দিতে লাগলো। আয়ানের চোখ দিয়ে পানি পড়তেই মুছতে লাগলো। তুলি আয়ানকে বলল, পানি মুছো না, কাঁদতে দিও নিজেকে, কাঁদলে মন হালকা হবে। তুমি নদী আপুর জন্য এত কিছু ছেড়ে দিয়েছো, দেখো দিন শেষে সেই নদী আপু তোমাকে ছেড়ে দিল। তুলি এখান থেকে যাও। কেন? তুলি আর কিছু না বলেই চলে গেল। রাইসা রহিমাকে চলে যেতে ইশারা করলে রহিমা চলে গেল। রাইসা দরজা লাগিয়ে দিয়ে আয়ানের পাশে বসে বলল, আমার মনে হয় তোমার এখানে না থাকা ভালো। তুমি জানো না এখানে আমার কে আছে, আমি কেন এখানে থাকতে চাচ্ছি? আমি জানি, কিন্তু উনি তো জানে না। আর না হয় সবাইকে তোমার পরিচয় দিয়ে দাও। না, আমি যেমন আছি ঠিক আছি। আমি সব বলে দেব। পাগলামি করবে না। তাহলে বাসায় চলে যাও। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। এই বাড়িতে থাকা বিপজ্জনক। একটা কথা বলো তো, ওনাদের পিছনে আসলে লাগছে কে? আমি তো জানি না, বাট সে দেশের বাইরে থেকে এসব করছে। আমাকে খোঁজ খবর নিতে হবে। কিভাবে? এখানে থেকে সবকিছু খোঁজ খবর নিতে হবে। আচ্ছা থাকো, বাহিরে যাব। আয়ান কথাগুলো বলেই চলে গেল। রাইসা আয়ানের পেছন পেছন যেতে লাগলো। আয়ান বাসা থেকে বের হয়ে গেল। আয়ানের লোকদের লোকেশন অনুযায়ী চলে গেল। আয়ান ছদ্মবেশ ধরে গেলে আয়ানের একজন বলে ওঠে, বস, ওরা চেনে না ওকে, ওদের অর্ডার দিয়েছি। ওদের অর্ডার দিত রহমত, বাট ওই তো বন্দি হয়ে আছে। আর কিছু ইনফরমেশন নিয়েই আয়ান ওইখান থেকে চলে গেল। আয়ান সিলেট থেকে ঢাকায় চলে গেল। বাসায় গিয়ে সোজা ওর দাদার সাথে দেখা করে। খাবার খেয়ে রাতে ঘুমিয়ে গেল। সকালে ওর দাদা থেকে বিদায় নিয়ে সিলেট চলে আসলো। নদীদের বাসায় ঢুকতেই রাইসা বলে ওঠে, গতকাল কথাই ছিলে। ঢাকা গেছিলাম। কেন? SMS বলছি। আয়ান SMS করলো। নদী আয়নের দিকে বিরক্তি ভাব নিয়ে নিচের দিকে তাকিয়ে থাকলো। নদীর ফুপি বলে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। আমিও যাইতাম, তোমাকে নিয়ে গেলে তো পারতে। যাও, উনি তোমাকে যেতে বলছে। আমি বলছি আপনি আমার কাছে আসেন। শুনে হাসছিল, মাথায় খালি দুষ্টু বুদ্ধি নিয়ে থাকে। আয়নের কথা শুনে রাইসা ফিক করে হেসে বলে, যাও রুমে, আমি কথা বলে নিব। আয়ান রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিল। বসার রুমে এসে বলে, ম্যাম কোথাও যাবেন? না, তুমি বসো, আজকে তো ছুটির দিন। ম্যাম আমি একবার রহমতের সাথে দেখা করতে চাই। আমাকে কি দেখা করতে দিবেন? কি করবে? ম্যাম আপনাদের যে শত্রু, ওকে কেউ আজ পর্যন্ত দেখে নাই। এখানে রহমত সব কিছু চালাচ্ছিল।
রহমত থেকে আসল শত্রুকে বের করা যাইতে পারে। তার দরকার নাই। আমার শত্রু কে, কেন এমন করছে, আমি সব জানি। সব জানেন তাহলে চুপ করে বসে আছেন কেন? মাঝে মাঝে সব জায়গায় প্রতিশোধ নিতে হয় না। যেখানে জানি আমাদের ভুল ছিল সেখানে কেন প্রতিশোধ নিব? মানে আমাকে কি বলতে পারবেন আসলে কাহিনীটা কি? এত কিছু শুনে কি করবে? এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার কাজ করো। ম্যাম ক্ষমা করবেন, কিন্তু যদি আপনারা ভুল করেও থাকেন সেখানে আপনারা তাদের কাছে ক্ষমা চান, সব কিছু আগের মতো মিটিয়ে ফেলেন। যদি আমার কোনো ছেলে থাকতো তাহলে হয়তো বিষয়টা কিছুটা মেটানো যাইতো। মানে? যে আমাদের পেছনে লেগেছে সেই আমার বেস্ট ফ্রেন্ড, আর আরেকজন যে আমাদের মেরে ফেলতে চাচ্ছে সেই আমার বাবার শত্রু, যার ফ্যামিলি আমার বাবার জন্য আগুনে পুড়ে মারা গেছে। তার ভেতরে আমার বেস্ট ফ্রেন্ডের স্বামীও ছিল। বিষয়টা অনেক শান্ত ছিল, কিন্তু আমার সন্তানকে যখন ওরা মেরে ফেলে তখন আমি আমার বেস্ট ফ্রেন্ডের সন্তানকে কিডন্যাপ করি। যখন নিজের ভুল বুঝতে পারি মেয়েটাকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দেই, বাট কার অ্যাক্সিডেন্ট করায় মেয়েটার 2 চোখ নষ্ট হয়ে যায়। সেই অপরাধ আজও কাঁধে নিয়ে ঘুরছি। নদীর ফুপির চোখে পানি গড়িয়ে পড়তেই আয়ান সাথে সাথে কাছে গিয়ে চোখে পানি মুছতে লাগলো। আয়ানের হাত ধরে নদীর ফুপি চুমু দিলে আয়ান বুকের ভেতরেরটাই কেঁপে উঠল। আয়ান নদীর ফুপিকে বলল, ম্যাম কান্না করবেন না, আপনি তো ইচ্ছে করে এমন করেন নাই। নিজের কাছে অপরাধী মনে হয়। আমার জন্য মেয়েটার বিয়ে হয় নাই, কতটা কষ্ট সহ্য করতে হয় মেয়েটাকে। কান্না করেন না, আমি ওনাদের সাথে কথা বলবো। কিছু বলতে হবে না। আপনার স্বামী কোথায়? নদী ফুপির কথাটা শুনে থমকে গেল। আয়ান প্রশ্নের উত্তরের আশায় বসে থাকলেই নদী বলে ওঠে, আমাদের পার্সোনাল ব্যাপারে নাক না গলালে খুশি হব। তুমি কথা বলো না, তুমি চুপ থাকো। রাইসা, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ তুমি সব কিছুতে বেশি বুঝো। কি বেশি বুঝছি আমি? হ্যাঁ, রাইসা চুপ করবে। ম্যাম বলেন চুপ করে আছেন কেন? জানি না। আপনি আপনার স্বামীকে ভালোবাসেন, তাহলে তার কাছে ফিরে না গিয়ে এখানে কি করছেন? আমার স্বামী আমাকে ঘৃণা করে, আমার নাম শুনলে তার থেকে দূরে থাকে। যদি বলি আপনি যা বলছেন সব মিথ্যা কথা? না, সব সত্যি। সব মিথ্যা। উনি আপনাকে আজও অনেক ভালোবাসে। না, বাসে না। সেই বিয়ে করবে, সন্তান স্ত্রী নিয়ে সুখে আছে। এটা মিথ্যা কথা। তুমি বেশি জানো? এই ছেলে এইসব বিষয়ে তোমাকে কথা বলার অধিকার কে দিয়েছে? আমাদের বিষয়ে নাক গলায়ও না। আঙ্কেল, ওদের কথা বলতে দেন, মাঝখান থেকে কেউ কোনো কথা বলেন না। শুনেন, উনি বিয়ে করে নাই। আপনি যাকে স্ত্রী হিসেবে জানেন সেই ওনার বান্ধবী। ওনারা পার্টনারশিপে কাজ করত। আতিয়া ওনাকে ড্যাড বলে ঠিক, বাট ওইটা ওনার সন্তান না। কি বলছো তাহলে? যে কি? আমি যেদিন ওর কাছে গেছিলাম ও বলছিল ওইটা ওর স্ত্রী আর মেয়েটা তার মেয়ে। আমি জানি না কেন বলছিল, বাট এইটা মিথ্যা কথা। ওয়েট, আমি ওনাকে কল দেই। আয়ান ওর ডেরের বান্ধবীর ময়নাকে ভিডিও কল দিল। আয়ানের কল রিসিভ করে বলতে লাগলো, বাবু কেমন আছো? আগামীকাল ঢাকায় এসেছিলে, একবারও তো দেখা করে গেলে না। আর এই ওয়েট, তোমার মাথায় কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? আয়ান কোথায়? আসো। আম্মু শান্ত হন, আমি ঠিক আছি তো। গতকাল পড়ে গিয়ে মাথায় আঘাত পাইছি। আয়ানের কথা শুনে ময়না বলে, এই ছেলেটা একদম কথা শোনে না। তোমায় কতবার বলেছি সাবধানে চলাফেরা করবে। তোমার ড্যাড জানলে কি হবে বুঝতে পারছো? আম্মু প্লিজ শান্ত তো হন। আমি আপনাকে যে কারণে কল দিয়েছি সেইটা তো শুনেন। আয়ানের কথা শুনে ময়না বলে, কি জন্য কল দিয়েছো? টাকা লাগবে? পাঠিয়ে দিব কি? উফ আম্মু টাকা লাগবে না। আয়ানের রাগ দেখে বলে, আরে বাবা রেগে যাচ্ছ কেন? আচ্ছা চুপ হয়ে গেলাম, বলো। আপনি তো আমার ড্যাডের ফ্রেন্ড, তাই না? আয়ানের কথা শুনে ময়না বলল, হ্যাঁ। কেন হঠাৎ আবার এই কথা কেন? তো
তোমাকে তো আগে সব বলা হয়েছে। আমার হাজবেন্ড তো মারা গেছে। আমি জানি আম্মু, আমি মমের সামনে দাঁড়িয়ে আছি। উনি বিশ্বাস করছেন না, তাই আপনাকে কল দিয়ে বললাম। আয়নের মুখ থেকে মম ডাক শুনে সবাই যেন হতভম্ব হয়ে তাকিয়ে আছে। নদীর ফুপির দিকে ফোন এগিয়ে দিলে ময়নার সাথে সাথে কথা বলে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে লাগলো। নদীর আব্বু আয়ানের কাছে এসে আয়ানকে ধরে কান্না মাখা কণ্ঠে বলল, কে তুমি? মামা, এখনো বুঝতে পারতেছেন না? মৃত ছেলেটা আমি, যে এখনো মরে নাই, যার জন্য এত কিছু হয়ে গেছে। এসব কিভাবে হয়? তুমি তো এতিমখানায় বড় হইছো, তোমার বাবা মা কেউ তো নাই। আমি তোমাকে ক্লাস 10 থেকে চিনি, আমার তো মাথায় ঢুকছে না। কি এত ছোট থেকে কিভাবে? আমি যখন ইন্টারে ভর্তি হই তখন আয়ান ক্লাস 10-এ। ইন্টারে আমাদের কলেজে ভর্তি হয়েছিল, ওখানেই সবাই জানে ও এতিমখানায় বড় হয়েছে। ওর এই দুনিয়াতে কেউ নেই। হ্যাঁ, ঠিক বলছো। তুমি ছেড়ে আসার 3 বছর পর ড্যাড এসে আমাকে পরিচয় দিয়ে নিয়ে যায়। এতদিন আমি লন্ডন ছিলাম, 8 মাস আগে এসেছে দাদার থেকে মমের সব কিছু জেনে আমি এখানে বডিগার্ড হয়ে আসি। বাট এখানে এসে তোমাকে দেখবো এটা ভাবতে পারি নাই। ও তার মানে আমার জন্য না, ফুপির জন্য এসেছো? হ্যাঁ। নদী অনেকটাই কষ্ট পেল, বাট কিছু বলল না। নদীর ফুপি আয়ানকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে বলল, আমি জানতাম তুমি আমার ছেলে। আমি তোমাকে একবার কাছে টেনে নিতে পারি নাই, ভয় হয় যদি তোমার ক্ষতি করে দেয়। আয়ান নিজের পরিচয় না দিলে পারতে। এখন তুমি নিজের বিপদ টেনে নিয়ে আসলে। তুমি এখন এখান থেকে চলে যাবে। আপনি কিভাবে জানেন? সেই দিন আমার গুপ্তচর তোমার পরিচয় দিয়েছিল। আমি জানার পর ও তোমাকে কাছে নিতে পারি নাই। মম ভয় করে জীবন চলে না। আচ্ছা নদী, তুমি তো আমাকে ভালোবাসো না, তাই না? আমাকে ঘৃণা করো, তাই না? হ্যাঁ। ওকে মম, আমি আপনার বেস্ট ফ্রেন্ডের মেয়েকে বিয়ে করতে চাই। আয়নের কথা শুনে তুলি রাইসা নদীর দিকে তাকালো। নদীর ফুপি বলে ওঠে, জিদের বশে কোনো কিছু করা ভালো না। নদী তোমাকে ভালোবাসে, তোমার ক্ষতি হবে জন্য তোমাকে ছাড়ানোর জন্য মিথ্যা বলছে। কখনোই না। আমি তো ওর বিয়ে ভাঙতে এসেছি। আমি ওর সুখ সহ্য করতে পারি না। ওই বড়লোক স্বামী ভালো স্বামী পাইছে, বিয়ে করুক গা। আর এইসব নিয়ে ভাবতে হবে না। আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। একদম বিয়ে কর, তোকে আর আমার ভালো লাগে না। তোর সাথে আমার একদম যায় না। তোর বয়স কি আর আমার বয়স কি? একদম সিনিয়র মেয়ে আমারও পছন্দ না। যাকে বিয়ে করতে চাস ওই আমার 3 বছরের বড়। সমস্যা কি? সিনিয়র মেয়েরা ভালোবাসে জুনিয়রদের। এই সব সিনিয়র তো আর আপনার মতো না। হ্যাঁ হ্যাঁ, কান নিয়ে সুখে থাক। আমার স্বামী নায়কের মতো, তোর মতো না। হা হা হা, ভুল করে কার সুনাম করছেন একটু ভেবে দেখেন। আয়নের কথা শুনেই নদী ভেবে তোতলাতে বলল, তুই না, আমি বলছি আমার হবু স্বামীর কথা। ভালা, ধুয়ে ধুয়ে পানি খান। মম, আপনি তাহলে আগামীকাল ওনাদের বাসায় যাবেন আমাকে নিয়ে? ফুপি, আজ তো ছুটি আছে, নিয়ে যাও। বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে, লুচ্চামি করার আগেও বিয়ে দিয়ে দেন। আমার বিষয়ে নাক আপনাকে গলাতে হবে না। এইটা করা যাবে না আয়ান। আমি জানি তুমি এই শত্রুতা শেষ করার জন্য বিয়ে করতে চাচ্ছ, বাট সারা জীবনের ব্যাপার। একজনকে ভালোবেসে অন্য কারোর সাথে সংসার করা সম্ভব না। মম, নদী তো অন্য কাউকে বিয়ে করছে, আর আমি কেন করতে পারবো না? আর আমরা একসাথে থাকলে কখনোই সুখী হব না। আমাদের ভিতরে একের উপরের প্রতি কোনো বিশ্বাস নেই। দূরে থাকলে একে অপরের প্রতি সম্মান থাকবে। সব বুঝলাম, একটা অন্ধ মেয়েকে নিয়ে সংসার করা এত সহজ না। আমি বুঝে নিব। আমি চাই না আমার মমের জন্য কেউ কষ্ট পাক, আর সারা জীবন অভিশাপ দিয়ে যাক। আয়নের কথাটা আমারও পছন্দ হইল। আসলে আমাদের আলাদা থাকা উচিত। আয়ন, সন্ধ্যার দিকে আমার সাথে দেখা করো। ওকে। ভালোভাবে ভাবো দুজন। আর তোমার ড্যাডের অনুমতি ছাড়া কিছু করতে পারবো না। ফুপি কিছু বলবে না, ফুপা তো নিজের বোন ওইটা, আর ভাগ্নি তো হয় হিসাবে। মানে? রেশমা আন্টি ফুপার মেঝো বোন। ও কই, আমাকে কেউ এসব বলে নাই তো। আমিও তো জানতাম না। এদের ভিতরে এত প্যাচ কেন? দেখ, যাই রুমে মাথা যন্ত্রণা করছে। আয়ান রুমে চলে গেলেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে চোখ খুলে দেখে নদীর ফুপি বসে থেকে আয়ানকেই দেখছে। আয়ান লাফ দিয়ে উঠে বলল, মম, কিছু বলবেন?
নদীর ফুপি আয়ানের কপালে চুমু দিয়ে কোলে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমাকে কখনো ফিরে পাবো ভাবতেও পারি নাই। আজ আমার সেই ছোট্ট সন্তানটা কত বড় হয়ে গেছে। ছোট থেকে আমি ভেবে এসেছি আমার বাবা মা আমাকে ফেলে চলে গেছে, কতটা ভুল বুঝে ঘৃণা করে গেছি। অথচ আমার চাচু চাচি আমার জীবন বাঁচানোর জন্য আমাকে এতিমখানায় রেখে এসেছিল। অথচ আমার বাবা মা এসব কিছু জানতো না। আমার মৃত খবর শুনে কত কি হয়ে গেছে। বাবা মায়ের ভিতরে বিচ্ছেদ, বেস্ট ফ্রেন্ডের সাথে একজন ফ্রেন্ডের সম্পর্কে শত্রুতার রূপ নিয়েছে। মনে হচ্ছে জন্ম না নিলে ভালো হইতো, এত কিছু হইতো না। তোমাকে রফিক আয়শা রেখে এসেছিল। হ্যাঁ। তাহলে তোমাকে ওরা সেই দিন ওই বাচ্চা কার ছিল? চাচুর মৃত সন্তান হয়েছিল, তার লাশ ছিল। সেই দিন প্রতিশোধ আগুনের আমাকে দেখে ওই বাচ্চাটার লাশের ক্ষতি করতে গেছিল। তাহলে তো রেশমা তোমার ক্ষতি করতে গেছিল? হয়তো। আচ্ছা বাদ দাও মম, এসব শত্রুতা শেষ করা ভালো। উনি ওই বাড়ির মেয়েদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে। হ্যাঁ, কিন্তু নদী আর তোমার সম্পর্ক নষ্ট করে আমি কিছু করতে পারবো না। ওইসব নিয়ে ভাবতে হবে না, আপনাকে যা বলছি তাই করেন। তোমার ড্যাড দেশে কবে আসবে? কিছুদিনের ভিতরে আসবে। ও আচ্ছা, রাতে কি খাবে বলো, আমি রান্না করব। আপনার যেটা ভালো লাগে। তুমি কি পছন্দ করো সেইটাই বলো। ওকে ভুনা খিচুড়ি আর ভুনা মাংস হইলে হবে। ওকে, এখন কি খাবে? এখন কিছু খাবো না। নদীর ফুপি চলে গেলে আয়ান উঠেই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আয়ান ওর ড্যাডকে কল দিল। আয়ানের ড্যাড কল রিসিভ করে বলল, আয়ান কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার মম কেমন আছে? ভালো ড্যাড, আমি বিয়ে করতে যাচ্ছি। কাকে? রেশমা ফুপির মেয়েকে। কি? রাইসার কি হবে? রাইসাকে আমি ভালোবাসি না, আর রাইসাকে আমার পছন্দ না। আর রাইসা বুদ্ধিমান মেয়ে, ওই কিছু বলবে না। তুমি জানো তোমার মমের শত্রুকে? আমি সব জানি। আমি ওনাকে বিয়ে করে সব শত্রুতা শেষ করতে চাই। আমার জন্য তো মম মেয়েটাকে কিডন্যাপ করছিল, আর মেয়েটা এমন হবে মমও তো জানতো না। তাই আমি বিয়ে করে মেয়েটাকে সুন্দর জীবন দিতে চাই। আমার ছেলেটা এত বড় হয়ে গেছে, সত্যি গর্ব হচ্ছে আমার। ওকে, যেটাই ভালো লাগে করো, কিন্তু হ্যাঁ, নিজের মনের বিরুদ্ধে কিছু করো না। ওকে ড্যাড। আর বিয়ে হইলে বউয়ের প্রতি এমনিতে ভালোবাসা চলে আসবে। তারপর ভালোভাবে ভেবে দেখো। ভাবা শেষ, আগামীকাল যাব, আপনি চলে আসেন। ওকে। আয়ান আরো কিছুক্ষণ কথা বলে। ফোন রেখে আয়ান সোজা রুম থেকে বের হয়ে নদীকে দেখে বলল, নদী চলো। হ্যাঁ চলো। কোথায় যাবে দুজন? দরকার আছে আয়ান, চলো। আয়ান নদী বের হয়ে গেল। আয়ান নদী গাড়ির ভেতরে চুপচাপ বসে আছে। নদীর দিকে আয়ান তাকিয়ে বলে, ডিভোর্স লেটার তৈরি করে রাখছো তাই না? হ্যাঁ, তুমি কিভাবে জানলে? 2 দিন আগে তুমি রেডি করছো, আমি সব খবর রাখি। তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ক্ষমা করো। আর একটু আগে বুঝলে কখনোই তোমাকে টাচ করতাম না। তুমি অনেক ভালো ছেলে, আর নাবিলা আপু অনেক ভালো। আশা করি সুখে থাকবে। ও আচ্ছা, একটা জিনিস বুঝলাম, মাঝে মাঝে চোখের দেখা সবসময় সত্যি হয় না। এতদিন ভেবেছিলাম যেমন হোক তোমার আমার প্রতি আগের মতো ভালোবাসা আছে, বাট আমার ধারণা একদম ভুল। গতকাল তুমি সত্যি ভয় পাচ্ছিলে আমি তোমার বিয়ে ভেঙে দিব। আমি এত খারাপ না যে তোমার সুখ আমি কেড়ে নিব। অভিনয় অনেক ভালো করছো। কি বলতে চাও? কিছু না। দুইজন চুপ হয়ে গেল। আয়ানের বুকটা যেন ফেটে যাচ্ছে। আয়ান মনে মনে ভাবতে লাগলো, যখন আমি ভালোবাসি নাই তখন তুমি আমাকে পাওয়ার জন্য পাগলামি করলে, আর আজ যখন আমি তোমাকে ভালোবাসতে শুরু করলাম তখন তুমি অন্য কাউকে ভালোবাসো। সত্যি আমার ভালোবাসতে অনেক দেরি হয়ে গেছে। দোষ তোমার না, দোষটা আমার ছিল। আয়ান কথাগুলো ভাবতেই চোখের কোণায় পানি পড়তেই সাথে সাথে মুছে ফেলে। নদী মনে মনে ভাবতে লাগলো, যখন তোমাকে চাইলাম তখন তোমাকে পাই নাই। আজ যখন অন্য কেউ আমাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, যাকে আস্তে আস্তে মন দিতে শুরু করলাম, তখন মাঝ সময় তুমি এলে। জানি না আজও তোমায় কতটা ভালোবাসি। এখনো কেন যেন তোমার পাশে কাউকে সহ্য হয় না। বাট তুমি ভালো কাজ করতে যাচ্ছ। দূরে থাকা ভালো। তোমার থেকে আর যাকে কথা দিয়েছি সারা জীবন থাকবো, তার হাত ছেড়ে দিতে পারবো না। যে আমাকে বুঝবে আমার মনে হয় তার কাছে আমার যাওয়া উচিত। নদী জানালার দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো। বারবার চোখের পানি মুছে ফেললো। উকিলের কাছে গিয়ে দুইজন ডিভোর্স লেটারের সাইন করে দিল। নদীর বুকটা যেন ফেটে যাচ্ছে।
নদী হাসি মুখে আয়ানের দিকে তাকিয়ে বলল, আজ থেকে তুমি পরপুরুষ আমার কাছে। আয়ান মুখে হাসি রেখা টেনে বলে, একদম ভালো থেকো, শুভকামনা রইল। আয়ান নদী দুইজন বের হয়ে গাড়িতে উঠে বসলো। দুইজন চুপচাপ বাসায় চলে আসলো। দুইজন যার যার রুমে চলে গেল। আয়ান খাটে বসে বারবার চোখ মুছতে লাগলো। এদিকে নদী উপর হয়ে শুয়ে থেকে অঝরেই চোখের পানি ফেলতে লাগলো। 10টার দিকে আয়ান নদীকে ডাকলে দুইজন সবার সাথে বসে খাবার খেতে লাগলো। আয়ান চুপচাপ নিচের দিকে তাকিয়ে খাবার খেতে লাগলো। নদীর ফুপি বলে ওঠে, আয়ান, রান্না পছন্দ হয় নাই? অনেক বছর পর রান্না করছি তো, জানি না কেমন হয়েছে। মম অনেক মজা হয়েছে, মামি আর একটু দেন। হ্যাঁ মামুনি, অনেক মজা হয়েছে। আমি তো বিশ্বাস করতে পারছি না মামুনি, তুমি এত ভালো রান্না করো। সবাই মিলে নদীর ফুপির প্রশংসা করতে লাগলো। নদী আয়ানের দিকে তাকিয়ে ওর হাসি মাখা মুখটা দেখতে লাগলো। আয়ান খেয়েই হাত ধুয়ে বলল, অনেক খেয়ে ফেলছি, রুমে গেলাম। আর মম সকালে তাহলে ওইখানে যাব। আয়ান, নদী, তোমরা আবার ও ভেবে দেখো। আর ভেবে দেখার কিছুই নাই, আমাদের সম্পর্ক শেষ, আর কোনো দিন জোড়া লাগবে না। আয়ান কথাটা বলে চলে গেল। আয়ান রুমে বসে ফোনে ফ্রেন্ডদের সাথে কথা বলতে লাগলো। আয়ান সারা রাত চোখের পানি ফেলে কেটে গেল। 5টার দিকে ঘুমিয়ে গেলে 10টার দিকেই নদীর ফুপি ডাক দিল। আয়ান চোখ খুলে বলল, হ্যাঁ মম বলেন। তাহলে এখন বলো, যাবে নাকি না? আপনি রেডি হয়ে নেন, আমি রেডি হয়ে আসছি। আয়ানের কথা শুনে নদীর ফুপি চলে গেল। আয়ান রেডি হয়ে বসার ঘরে গেলে রাইসা বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, বর্বর দেখা যাচ্ছে। ধন্যবাদ রাইসা। আয়ানের সাথে নদীর আব্বু আম্মু, নদীর ফুপি, রাইসা, তুলি যেতে লাগলো। আয়ান বলে ওঠে, নদী আপু যাবে না? না, আমার হবু হাজবেন্ডকে রিসিভ করতে যাব। ও আচ্ছা। আয়ানের মুখে নদী আপু ডাক শুনে নদী চমকে উঠল। বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। নদী হাসি মুখে বলে। আয়ান সবার সাথে চলে গেল। আয়ান বাহিরের দিকে আনমনে তাকিয়ে আছে। 30 মিনিট জার্নি করে বাসার সামনে গেলে ওদের সব বডিগার্ডরা পিস্তল ধরে। সবার চারদিকে দিয়ে ঘুরে ধরে ভেতরে নিয়ে যেতে লাগলো। বাসার ভেতরে ঢুকতেই একজন ভেতরে কল দিলে সবাই ভেতর থেকে বাহিরে আসতো। রেশমাকে দেখে নদীর ফুপি বলে ওঠে, রেশমা, আমরা শত্রুতা করতে আসি নাই। রেশমা রেগে কোনো কথা না শুনে গুলি করতে যাবে। সাথে সাথে আয়ান সামনে থাকা বডিগার্ড থেকে পিস্তল নিয়ে রেশমার হাতের দিকে ঢিল মেরে পিস্তল ফেলে দিল। সবাই গুলি করতেই যাবে, সাথে সাথে আয়ান বলে ওঠে, ফুপি, আমরা এখানে ঝামেলা করতে আসি নাই, দেখেন এখানে আমরা সমাধান করতে এসেছি। আয়ানের মুখ থেকেই ফুপি ডাক শুনে রেশমা সবাইকে থামতে ইশারা করে বলে, কিসের সমাধান? রেশমা, আমরা সত্যিই ঝামেলা করতে আসি নাই, আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। নদীর ফুপির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। একজন বডিগার্ডেদের ইশারা করলে আয়ান রেগে একজনের হাত থেকে পিস্তল নিয়ে এক এক করে সবার হাতের দিকে গুলি করে ফেলে দিল। আর গুলির হাতে বাড়ি মেরে ফেলে দিয়ে বলে, কি সমস্যা? ভালোভাবে কথা বললে শুনতে মন চায় না। আর আঙ্কেল না কি হন জানি না, আপনার সমস্যা কি? বলতাছি ঝামেলা করতে আসি নাই, খুব পারেন নাকি? আয়ানের কথা শুনে রেশমা বলে, ভিতরে আসো, আর কেউ ওদের গায়ে হাত দিবে না। পাশের লোকটা বলে ওঠে, ভাবি এই ভুল করবেন না, ওরা আমাদের শত্রু। রেশমা বলে, ওইটা পরে দেখা যাবে, বেশি বুঝলে গুলি করে দিলেই হয়ে যাবে। আর চেক করো কার কাছে কি আছে। রেশমার কথা শুনে সবাই চেক করতে লাগলো। কেউ কিছু না পেলেই ওদের সবাইকে ভেতরে নিয়ে যেতে লাগলো। সবার ঘরে বসতে দিলেই রেশমা বলে, এখানে আসার কারণ কি? আমি যদি এখন সবাইকে মেরে ফেলি? যদি খুশি হোস তাহলে মেরে ফেল। রেশমা বলে, এইসব আবেগের কথা আমার এখন গায়ে লাগে না। এগুলা কারা? নাবিলা মামুনি কোথায়? নদীর ফুপির কথা শুনে রেশমা বলে উঠল, রুমে আছে। কেন, আবার কোনো ক্ষতি করা বাকি আছে নাকি? নদীর ফুপি বলে, রেশমা, আমাদের সন্তান মারা যায় নাই। এই যে এই ছেলেটাকে দেখছিস, এটাই আমাদের সন্তান। নদীর ফুপির কথা শুনে সবাই অবাক হয়ে আয়নের দিকে তাকালো। রেশমা বলে, কিভাবে? ওরা তো মৃত সন্তান পেয়েছিল। রেশমার কথা শুনে ওর দেবর বলে, আসলে ভাবি আমরা কিছু করি নাই, মৃত্যু সন্তান ছিল। আয়ান বলে ওঠে, আমি সবকিছু খুলে বলছি।
আয়ান প্রথম থেকেই সব খুলে বলে। রেশমা আবেগী হয়ে আয়ানের কাছে এসে জড়িয়ে ধরে, সারা মুখে চুমু দিয়ে বলে, বিশ্বাস কর বাপজান, আমি তোকে মারতে চাই নাই। আমি তোকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, আমি পারি নাই। আমার বড় ভাসুর সব কিছু করেছে, আমাকে বন্দি করে চলে গেছিল। আমি নিজেই ছোট ভাইকে কল দিয়ে বলেছিলাম এটাই সত্যি। আমার অনেক রাগ ছিল, কিন্তু আমি আমার ভাস্তাকে খুন করব এটা কখনো সম্ভব না। আমার রাগ রাহেলার উপর ছিল। তুই তো আমাদের রক্ত, তোকে কিভাবে খুন করতে পারি বল? রেশমার কথা শুনে নদী ফুপি বলে, তুই ওইখানে যাস নাই। রেশমা কান্না করতে করতে বলে, না, আমি ওইখানে যাই নাই। আমি যতক্ষণে যাই ততক্ষণে তোমরা আমাকে ভুল বুঝে বের করে দাও। আমাকে কিছু বলার সুযোগ দাও নাই। ভুল বুঝে আমার মেয়েটার এত বড় ক্ষতি করে দিলে। আমি তোর মেয়েকে কিডন্যাপ করেছিলাম ঠিক, আমি ভাবতেও পারি নাই এমন কিছু হবে। সবাই মিলে নিজেদের ভুল বোঝাবুঝি মেটাতে লাগলো। আর এইদিকে রেশমার দেবর ওর বড় ভাইকে SMS দিতে থাকলো। নাবিলাকে নিচে নিয়ে আসতে সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। আয়ান নাবিলাকে দেখে মুগ্ধ নয়নে তাকায়। নদীর ফুপি বলে, আমার বৌমাকে আজকে বিয়ে পড়িয়ে রাখবো, আর তোর ভাই দেশে আসলে ওদের বিয়েটা অনুষ্ঠান করে তুলে নিব। আমার ছেলে যেভাবে তাকিয়ে আছে। আয়ান লজ্জা পেয়ে গেল, নাবিলা বেশ লজ্জা পেয়ে গেল। সবাই হাসতে লাগলো। সবাই মিলে কথাবার্তা বললেই কাজী সাহেব নিয়ে আসলে আয়ান নাবিলার বিয়ে পড়ানো শুরু করে দিল। আয়ানের চোখের সামনে নদীর মুখ ভাসতে লাগলো। আয়ান বারবার নিজেকেই কন্ট্রোল করতে লাগলো। আয়ান ভাবতে লাগলো, নদী তোর থেকে ওনার সাথে ভালো থাকবে আয়ান, এসব নিয়ে আর চিন্তা করিস না। ওই তোকে ভালোবাসে না, ভালোবাসলে ওই ডিভোর্স লেটার আগেই রেডি করতো না। ওই তোর থেকে মুক্তি চাই। আয়ান বিয়ে করে নিল। দুজনের বিয়ে পড়ানো শেষ হলে কাজী সাহেব চলে গেল। নাবিল আয়ানের পাশে বসে আছে। রাইসা বলে ওঠে, তোমাদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। কারো নজর যেন না লাগে। নাবিলা বেশ লজ্জা পেয়ে গেল। রেশমা বলে ওঠে, তোমরা রুমে যাইতে পারো একা সময় কাটাতে চাইলে। আয়ান নাবিলার হাত ধরতেই নাবিলা চমকে উঠল। আয়ানের হাত ধরে হাঁটতে লাগলো। আয়ান নাবিলাকে বলল, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? আম্মুর পছন্দ তার মানে আমারও পছন্দ। তাহলে আপনার আম্মু পছন্দ না করলে আপনি পছন্দ করতেন না? আমি তো চোখে দেখি না, সেখানে পছন্দ অপছন্দ কোনো কিছুই আমার মাঝে নাই। আচ্ছা, তুমি আমাকে বিয়ে কেন করলে? আমাকে তুমি দয়া করলে, তাই না? মোটেও না, আপনি অনেক সুন্দর। এক দেখাতে মন বলল বিয়ে করে নে। আয়ানের কথা শুনে নাবিলা হাসতে লাগলো। আয়ান নাবিলার হাসি দেখে বলে, আপনার হাসি অনেক সুন্দর। ধন্যবাদ, এটাই আমার রুম। কিভাবে বুঝলেন এইটা আপনার রুম? আমার মনের চোখ দিয়ে আমি সব দেখতে পারি। তাই? হ্যাঁ। নাবিলার রুমে ঢুকতেই আয়ান বেশ অবাক হয়ে গেল। নাবিলা বসতে বললে আয়ান বসে পড়ল। আপনার রুমটা তো অনেক সুন্দর। ধন্যবাদ। ওয়েলকাম। আয়ান নাবিলার সাথে টুকটাক কথা বলতে লাগলো। আয়ানের নাবিলার কথাগুলো অনেক ভালো লাগতে লাগলো। আয়ান নাবিলাকে খাবার খেতে ডাকলো। আয়ান নাবিলার হাত ধরে নিয়ে যেতে লাগলো। নিচে গেলে সবার সাথে বসে খাবার খেতে লাগলো। হঠাৎ করে আয়ানের ফোনে কল বাজলে আয়ান কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? লোকটা আয়ানকে বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। আয়ানের পেছন থেকে রেশমা ভিডিও কলের লোকটাকে দেখে চমকে গিয়ে বলে, ভাইজান আপনি আয়নকে চেনেন? লোকটাকে আয়ান অবাক হয়ে তাকালো। লোকটা বলে, রেশমা, তুমি আনোয়ারের সাথে কি করো? আয়ান বলে ওঠে, আঙ্কেল, ফুপিকে আপনি চেনেন? আয়ানের কথা শুনে বলে, ফুপি মানে? রেশমা বলে, ভাইজান এটাই তো বড় ভাইয়ের ছেলে যাকে মারতে গেছিলেন। লোকটা চমকে গেল, বলে ওঠে, তার মানে নাবিলা আম্মুর সাথে তোমার বিয়ে হয়েছে? জি, আপনি তাহলে সেই লন্ডনে বসে থেকে মানুষ খুন করার প্ল্যান করেন? আয়ানের কথা শুনে লোকটা ফোন কেটে দিল। রেশমা বলে, তুমি ভাইজানকে কিভাবে চেনো? আমি ওনাকে বাঁচিয়েছিলাম। উনি তো মারা যাচ্ছিলেন, আমি না থাকলে সেদিন উনি মারা যেতেন। মম, আপনারাও তো কম না। তাহলে সেই দিন ওই মানুষগুলো আপনাদের লোক ছিল, কেউ কারো থেকে কম না। আয়ানের কথায় নদীর ফুপির মাথার নিচের দিকে রাখলো। আয়ান খাবার খেতে লাগলো। সবাই খাওয়া শেষ করে বসার ঘরে বসে আড্ডা দিতে লাগলো। নদীর ফুপিকে আর রেশমাকে দুইজনেই এত আনন্দ করতে দেখে
আয়ানের অনেক ভালো লাগতে লাগলো। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান কল রিসিভ করতে ওই পাশ থেকে বলে ওঠে, অয়ন বাবা, তোমার ড্যাড অ্যাক্সিডেন্ট করেছে, যত তাড়াতাড়ি পারো তুমি লন্ডনে চলে আসো। আয়ানের হাত পা কাঁপতে লাগলো। নদীর ফুপি বলে ওঠে, আয়ান, কি হয়েছে? তোমার হাত পা কাঁপছে কেন? আঙ্কেল আপনি ওইখানে থাকেন, আমি যত দ্রুত সম্ভব চলে আসছি। আয়ান কল কেটে দিয়ে বলল, মম আমাকে এখন চলে যেতে হবে। আয়ান কথাটা বলে দৌড়ে বের হয়ে গেল। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়ান ফোন দিয়েই টিকিট করতে বলে দিল। ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেল। আয়ান ঢাকা গিয়ে পাসপোর্ট নিয়ে সব রেডি করে। আয়ান ও দাদু থেকে বিদায় নিয়ে অ্যাসিস্ট্যান্ট টিকিট দিলে আয়ান চলে গেল। যেতে যেতে আয়ানের সকাল হয়ে গেল। আয়ান সোজা এয়ারপোর্ট থেকে নেমেই সিম চেঞ্জ করে সোজা বাসায় চলে গেল। আয়ানকে দেখে সবাই অবাক হয়ে গেল। আয়ান দেখে ওর ড্যাড সোফায় বসে আছে, হাত পা ব্যান্ডেজ করা। আয়ান ওর ড্যাডকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। ড্যাড আপনি ঠিক আছেন? আমি তো কত ভয় পেয়ে গেছিলাম। তুমি এখানে কিভাবে? তখন আয়ানের আঙ্কেল বলে ওঠে, দুঃখিত স্যার, আপনার অবস্থা ভালো ছিল না। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, যার কারণে অয়ন বাবাকে কল দিয়ে আসতে বলেছিলাম। অয়নের ড্যাড রেগে গিয়ে বলে, এভাবে কেউ বলে কতটা ভয় পেয়ে গেছে? ড্যাড আপনার তো অবস্থা আসলে খারাপ, আঙ্কেলকে কেন বকা দিচ্ছেন? তুমি কত ভয় পাইছো, আর আমি ঠিক আছি। তোমার মাথায় কি হয়েছে? কিছু না, একটু ব্যথা পাইছিলাম। ড্যাড আপনার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? হুট করে মাথা ঘুরছিল, সোজা গাড়ির সামনে গিয়ে পড়ে যায়। আর তেমন কিছু হয় নাই, ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। হাত পায়ে ব্যথা পাইছেন আবার বলেন তেমন কিছু না। আর আপনাকে এইসব করা লাগবে না, আমি কোম্পানির দায়িত্ব নিব। অনেক ঘোরাঘুরি করছি। আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক ভালো সংবাদ। ওকে যাও। আয়ান চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে খাবার খেয়ে ওর ড্যাডদের সাথেই থাকলো। 1 মাস ওর ড্যাডের যত্ন করে সুস্থ করে আয়ান ওর ড্যাডকে নিয়ে দেশে চলে আসে। আয়ানের ড্যাড গাড়িতে বসে আছে। ড্যাড মমকে ফিরিয়ে নিয়ে আসবেন না? জানি না। ড্যাড ক্ষমা করে দেন না, এভাবে আর কতদিন বলেন? বাসায় যাই, আগে তার বৌমাকে নিয়ে আসতে হবে, বড় করে অনুষ্ঠান করব। আগে আপনাকে আর মমকে বিয়ে দিব, তারপর দুইজন মিলে অনুষ্ঠান করবেন। আয়ানের কথাগুলো শুনে ড্যাড কিছু বলল না। দুইজন বাসায় চলে গেল। আয়ান রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাবিলাকে কল দিল। নাবিলা বলে ওঠে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাকে একটু মিস করেন না? মিস করি, বাট বড়টা তো অনেক ব্যস্ত। তাই হুম। খুব তাড়াতাড়ি আপনাকে বাসায় নিয়ে আসতে হবে। বউ ছাড়া একা ঘুমাতে সমস্যা হচ্ছে। আয়ানের কথা শুনে নাবিলা ফিক করে হেসে দিল। আয়ান মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, আহ কি মিষ্টি হাসি। ফাজিল। একবার কাছে নিয়ে আসি, ফাইজলামি কাকে বলে কয় প্রকার সব বুঝিয়ে দিব। তোমার মাথায় কি সব সময় দুষ্টু বুদ্ধি মাথায় ঘুরপাক খায়? হ্যাঁ, বউ থাকলে কি সিঙ্গেল থাকতে মনে হয়? আসলে ফাজিল একটা, মুখে কিচ্ছু আটকায় না। হিহি। আচ্ছা থাকেন, অফলাইনে গেলাম। ওকে, আবার কখন কল দিবেন? আজকে আর দিব না। কেন? এমনি। বাই। আয়ান কল কেটে দিল। আয়ান ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে আয়ান ওর ড্যাডকে জোর করে সিলেট নিয়ে গেল। নদীদের বাসায় ঢুকতেই দরজায় নক করলেই দরজা খুলে গেল। নদীর ফুপি আয়ানের ড্যাডকে দেখে থমকে গেল। আয়ান ওর ড্যাডকে নিয়ে ভেতরে ঢুকলো। সবার সাথে কুশল বিনিময় করলো। নদী ওর হাজব্যান্ড নিচে নেমে আসলো। আয়ান পেছনে ঘুরে তাকাতেই নদী থমকে গেল। আয়ান হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম দুলাভাই, বিয়েতে তো আসতে পারি নাই, এখন আপনাকে জ্বালানোর জন্য চলে এসেছি। আয়ানের কথা শুনে নদীর হাজবেন্ড হেসে আয়ানের সালামের উত্তর দিয়েই আয়ানের ড্যাড আয়ানের সাথে কুশল বিনিময় করে। আয়ান নদীর হাজবেন্ড গল্প করতে করতে বাইরে চলে গেল। আয়ানকে কল দিয়ে কাজী আনতে বলে। আয়ান নদীর হাজবেন্ডকে নিয়েই কাজী নিয়ে আসতে যায়। কাজী নিয়ে এসে আয়ানের ড্যাড নদীর ফুপির বিয়ে দিয়ে দেয়। আয়ান খুশি হয়ে বলে, হিহি, আমি একজন ছেলে যে বাবা মায়ের বিয়ে দেখতে পারলাম। যাই হোক, আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। আমিও যাব। পরে যাইয়েন, আপাতত এখানে থাকেন। আর নদী আপু আপনার চয়েস আসলেই ভালো, দুলাভাই অনেক মিশুক, আমার অনেক ভালো লাগছে। আয়ান কথাটা বলেই চলে গেল। আয়ান মিষ্টি কিনে নাবিলাদের বাসায় চলে গেল। আয়ানকে দেখে রেশমা অবাক হয়ে আয়ানকে জড়িয়ে ধরে বলে, বাবা কেমন আছিস? আয়ান বলে ওঠে, আলহামদুলিল্লাহ ফুপি, এই নাও মিষ্টি। আর আমার বউ কই? আয়ানের কথা শুনে নাবিলার কাজিনরা বলে, এইটা তাহলে আমাদের দুলাভাই? এসেই বউর খোঁজ আর কারো খোঁজ নাই।
আমাদের খোঁজও তো একটু রাখেন। আয়ান নাবিলার কাজিনদের দিকে তাকিয়ে বলে। আগে দেখে নেই, পরিচয় হয়ে নেই, তারপর তো খোঁজ খবর নিব। আয়ান সবার সাথেই পরিচয় হতে লাগলো। নাবিলা আয়ানের কণ্ঠ শুনে রান্নাঘর থেকে বের হয়ে এসেছে। নাবিলা বলে ওঠে, আয়ান। জি বিবিজান, রান্নাঘরে কি করেন? আয়ান নাবিলার কাছে গিয়ে হাত ধরে নাবিলা বলে ওঠে, সারপ্রাইজ দেওয়ার জন্য আমার কল রিসিভ করো নাই, অনেক ফাজিল হয়ে গেছো। আয়ান নাবিলার কথা শুনে নাবিলার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলে, ফোনে দেখে মজা নাই, সামনে থেকে দেখার মজাই আলাদা। তাই একেবারে সামনে চলে আসলাম, মন ভরে দেখবো আর আমার জিনিসগুলো আমার আজকে লাগবে। ফাজিল মানুষের ভেতর দেবো নাকি? না, রুমে গিয়ে দিতে হবে, পরে দেখা যাবে। আয়ান নাবিলার সাথে ফিস ফিস করে কথা বললেই নাবিলার কাজিনরা বলে, আমাদেরও একটু বলেন, কি এত কথা বললেন আপনারা? কথাগুলো বলেই হাসতে লাগলো। নাবিলা লজ্জা পেয়ে গেল। আয়ান নাবিলার হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে নিজেও বসে সবার সাথে গল্প করতে লাগলো। রাতে সবার সাথে খাবার খেয়ে 12টা পর্যন্ত আড্ডা দিয়ে নাবিলা আয়ান রুমে চলে গেল। আয়ানের ঘুম পেলেই নাবিলার বুকের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। নাবিলা মুচকি হাসি দিয়ে আয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে নাবিলা রুমে নাই। আয়ান উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে আয়ানের ড্যাড মম বসে থেকে সবার সাথে হেসে হেসে কথা বলছে। আয়ান নিচে নেমে ওর ড্যাডকে জড়িয়ে ধরে বসে বলল, ড্যাড কখন আসলেন? অনেকক্ষণ হয়েছে, বাসায় যাবে না নাকি? যাবো তো। চলো। এখন? হ্যাঁ, সবাই যাবে। রেশমা, ভাইয়া ভাবি আয়ান খেতে আসো। আয়ান নাবিলার হাত ধরেই টেবিলের সামনে চলে গেল। আয়ান নাবিলাকে খাওয়া দিতে লাগলো। সবাই মিটিয়ে মিটিয়ে হাসতে লাগলে আয়ান পাত্তা না দিয়ে নিজেও খেয়ে নিল। খাওয়া শেষ হলে সবাই রেডি হয়ে চলে গেল। ওইদিকে নদীর ফ্যামিলির সবাই স্টেশনে চলে গেল। সবাই মিলে ঢাকায় চলে আসে। সবার সাথে কুশল বিনিময় করে সবাইকে রুম দেখিয়ে দিলে যার যার রুমে চলে গেল। আয়ান নাবিলার হাত ধরেই কোলে নিয়ে চলে যেতে নিবে, সাথে সাথেই রাইসা বলে ওঠে, অনুষ্ঠান না হওয়া পর্যন্ত এক রুমে থাকতে পারবে না, আমাদের সাথে ভাবি থাকবে। ছাড়ো। আরে আমাদের তো বিয়ে হয়ে গেছে, এখানে আলাদা কেন থাকবো? বাসর ঘর সাজাবো, টাকা নিব, তারপর দুজনকে একসাথে থাকতে দিব। সবাই নাবিলাকে নিয়ে টানাটানি করতে লাগলো। নাবিলা হাসতে লাগলো। নদীর হাজবেন্ডও মজা করতে লাগলো। নদী আয়ানের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। মুখে হাসি রেখা টেনে চলে গেল। আয়ান বলে ওঠে, শত্রুর দলগুলো। আয়ানের কথা শুনে সবাই হেসে দিল। আয়ান চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। দুপুরের দিকে সবাই বসে আড্ডা দিতে লাগলো। আর নদীর আম্মু, ফুপি, রেশমা, আয়ানের চাচি সবাই মিলে রান্না করতে লাগলো। নাবিলা, নদী, রাইসা সবাই মিলে আড্ডা দিতে লাগলো। সবাই আড্ডা দিয়ে দুপুরের খাবার খেয়ে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। রাতে বাহিরে খেতে চলে গেল। সকালে উঠে অনুষ্ঠানের জন্য সবাইকে দাওয়াত দিতে লাগলো। সারাদিন দাওয়াত দিয়ে হোটেল ঠিক করে ফেললো। 3 দিন পর আয়ান নাবিলার বিয়ের অনুষ্ঠান করে ফেলবে। আয়ান বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সবাই 1 লাখ টাকা দাবি করে দাঁড়িয়ে আছে তার সামনে। আর আমার মতো বেকার ছেলের সাথে এমন অন্যায় কিভাবে করতে পারো? 50,000 নিয়ে আমাকে ঢুকতে দাও প্লিজ। হবে না, আমাদের 1 লাখ দিতে হবে, না হলে বাসর ঘরে ঢুকতে দিব না। ড্যাড, যাবো না, এত টাকা আমি কই পাবো? তোমার কার্ড দাও। কার্ড ব্যবহার করি না, আমি গরিব মানুষ। দেখো, যত দেরি করবে তত রাত বাড়বে, আর তোমার বউ ও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যাবে। উফ, আচ্ছা চলো, ড্যাডের থেকে টাকা নিতে হবে। আয়ানের কথা শুনে সবাই আয়ানের সাথে যেতে লাগলো। হুট করে আয়ান দৌড়ে বাসর ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে হাসতে লাগলো। সবাই দৌড়ে গিয়ে দরজা নক করতে লাগলো। আয়ান হাসতে হাসতে বলে, এমন তাও 50,000 পেতে এখন তাও পাবে না? ফকিন্নি বিড়াল, তোর বাচ্চা উলঙ্গ হয়ে জন্ম নিব, দেখিনিস। রাইসার কথা শুনে সবাই ফিক করে হেসে বলতে লাগলো, সব বাচ্চা তো উলঙ্গ হয়েই জন্ম নেয়, তাই না? তাহলে কি বলে গালি দেওয়া যায়? রাইসার কথা শুনে সবাই হেসে বলে, দরজা লাগিয়ে দিয়ে যার টাকা না দিলে বের হতে দিব না। ওটা ভালো আইডিয়া, দিলাম লাগিয়ে। টাকা ছাড়া কিভাবে বের হয় সেটাই দেখব। রাইসার কথাগুলো বলি সবাইকে নিয়ে চলে গেল। আয়ান নাবিলার পাশে বসে ঘোমটা খুলি কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার বউকে একদম লাল টুকটুকে বউ লাগছে। আয়ানের কথা শুনে নাবিলা লজ্জা পেয়ে বলল, কি ব্যাপার রাইসা, রেগে গেছে কেন?
টাকা দেই নাই জন্য লুকিয়ে চলে এসেছি। কিপটা নাকি তুমি? মোটেও না, লাখ টাকা আমার কাছে নাই, আর আমার বাসর ঘরে ঢুকা লাগবে, তাই চালাকি করে ঢুকেছি। যা টাকা দেওয়া সকালে দিমুনি। ও আচ্ছা। নাবিলা, তোমাকে আমার কিছু কথা বলার আছে। আমি জানি তুমি শুনলে অনেক রেগে যাবে, বাট আমাকে সত্যিটাই বলতে হবে, কারণ আমি চাচ্ছি সত্য দিয়ে সম্পর্কটা শুরু হোক। কি কথা? কিভাবে বলবো? নাবিলা নদী আমার স্ত্রী ছিল। নাবিলা থমকে গেল। আয়ানের কথা শুনে আয়ান নাবিলাকে বলল, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, রাগ হচ্ছে আমার উপরে। নদীর সাথে আমার বিয়েটা দুর্ঘটনাভাবে হয়। তোমাকে আমি প্রথম থেকে সব খুলে বলি। আয়ান প্রথম থেকেই সব খুলে বলতে লাগলো। নাবিলার চোখে পানি চলে আসতেই মুছে নিয়ে আয়ানের মুখে হাত দিয়ে বলে, আমি আর কিছু শুনতে চাই না। তুমি এখন শুধু বলো, আমাকে নিয়ে সারা জীবন থাকতে পারবে নাকি? নদীর স্মৃতি নিয়ে বেঁচে থাকবে? যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমাকে সারা জীবনের জন্য আমার হতে হবে। অতীতের জিনিসটা মুছে ফেলতে হবে। আমি চাই না আমার স্বামী অতীত নিয়ে ভাবুক। আমি চাই আমার স্বামী শুধু আমাকে নিয়ে ভাববে। নাবিলার কথা শুনে আয়ান নাবিলার হাত ধরে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি শুধু তোমাকে নিয়ে ভাববো। আমার অতীত আমি ভুলে যাব। আজ থেকে এই মনে শুধু তুমি থাকবে, আর কেউ না। কথাগুলো মনে যেন থাকে। আর আমি অন্ধ, এটা নিয়ে তোমার কোনো সমস্যা আছে? না। আয়ান নাবিলার দুই চোখে চুমু দিল। আয়ান নাবিলার হাত ছেড়ে দিয়ে বলল, ওয়েট। আয়ান পকেট থেকে রিং বের করে নাবিলার হাতে পরিয়ে দিয়ে হাতে চুমু দিয়ে বলল, বিবিজান চলেন না, আব্বু আম্মু হওয়ার ব্যবস্থা করি। আয়ানের কথা শুনে নাবিলা লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়ান নাবিলার দিকে তাকিয়ে বলল, বাহ, আমার বউয়ের লজ্জামাখা মুখটা দেখতে মিষ্টি লাগছে, মন চাচ্ছে খেয়ে ফেলি। না করেছে কে? নাবিলার কথা শুনে আয়ান খুশি হয়ে সোজা নাবিলার উপরে ঝাঁপিয়ে পড়ল। নাবিলা আয়ানকে পাল্টা কিস করতে শুরু করে দিল। আয়ান নাবিলাকে আদর করতে লাগলো। দুইজন আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো ভালোবাসার সাগরে।